হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আজকে আমাদের বিজনেস ব্লুপ্রিন্ট মাস্টার কোর্সে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কথা বলবো আলটিমেট মার্কেটিং মাস্টারি, দ্য মানি মেকিং সিক্রেট। অর্থাৎ আমরা কিভাবে মার্কেটিংটাকে এমনভাবে কাজে লাগাবো যাতে এটা আমাদের একটা মানি মেকিং মেশিনে পরিণত হয়। সো বরাবরের মতো আপনাদের সাথে আমি আছি, কোচ কাঞ্চন। সো আমরা আমাদের যেই বিজনেস ওয়ার্ল্ডে এখন আছি বা আমরা আমাদের যেই বিজনেসকে পরিচালনা করছি, মেজর 5টা কম্পিটেন্সি আমাদের খুব বেশি দরকার হবে বিজনেস করতে গিয়ে। মডার্ন ডে বিজনেসে আমরা যদি ভালো করতে চাই, 5টা জায়গাতে আসলে আমাদের খুব স্ট্রং একটা ফোকাস দরকার পড়বে। এর মধ্যে নাম্বার 1 যেটা, সেটা হচ্ছে কন্টেন্ট। কন্টেন্ট মানে হচ্ছে হোয়াট পিপল রিড, লিসেন অ্যান্ড ওয়াচ অ্যাবাউট ইউর বিজনেস। আপনার বিজনেস সম্বন্ধে মানুষজন যা পড়বে, যা শুনবে, যা দেখবে, যা কিছু মানুষকে আপনি দেখাবেন, পড়াবেন, শোনাবেন, এই সব কিছু মিলেই হচ্ছে কন্টেন্ট। দ্যাট মিনস আমরা গত ক্লাসে যে জিনিসটা বলার চেষ্টা করছিলাম, মেসেজ। অর্থাৎ অ্যাজ এ ব্র্যান্ড, অ্যাজ এ কোম্পানি, অ্যাজ এ বিজনেস, আমরা আমাদের টার্গেট অডিয়েন্সকে, আমাদের সেগমেন্টেড পিপলদেরকে আমরা যেই মেসেজগুলো দেই, এইটাকে সম্মিলিতভাবে আমরা কন্টেন্ট বলছি। সো আমরা যে কন্টেন্টগুলো বানাচ্ছি, এই কন্টেন্টগুলো তাদের কাছে যেভাবে পৌঁছাই, ডিস্ট্রিবিউশন অফ কন্টেন্টকে আমরা মার্কেটিং বলছি। তার মানে সবার আগে আমার গত ক্লাসে যেটা ছিল, আমরা সেগমেন্টেশন, টার্গেটিং অ্যান্ড পজিশনিংটা সেট করেছি। দেন আমরা সেই অনুযায়ী কন্টেন্ট মেক করব, অ্যান্ড এই কন্টেন্ট ডিস্ট্রিবিউশনের পুরো কাজটাই কিন্তু মার্কেটিং করে থাকে। আর মার্কেটিং যখন সাকসেসফুলি হয়, তখন কিন্তু সেলস জেনারেট হয়। তো সেলসের কাজটা কি? কনভার্টিং লিড ইনটু কাস্টমার। আমাদের যেই মার্কেটিংয়ের মাধ্যমে যে লিডগুলো আমাদের কাছে আসে, এটাকে কাস্টমারে রূপান্তর করা। এখন সেলস করলাম, মার্কেটিং করলাম সাকসেসফুলি, তারপরে কি হয়, যে কাস্টমারগুলো আমাদের তৈরি হয়েছে এদেরকে প্রপার সাপোর্ট দেওয়া লাগে। তার মানে কিপ কাস্টমার্স হ্যাপি অ্যান্ড মেক দেম লয়াল অ্যাডভোকেটস। অর্থাৎ তাদেরকে হ্যাপি করা অ্যান্ড তাদেরকে একটা লয়াল অ্যাডভোকেট, অর্থাৎ আমার ব্র্যান্ডের অ্যাম্বাসেডারের মতো করে যাতে তারা কাজ করে। এই পুরো কার্যক্রমটা করার জন্য আমরা যে ডিপার্টমেন্টটা আমাদেরকে সবসময় হেল্প করে, পুরো জিনিসটাকে যে ম্যানেজ করে, সেটা হচ্ছে অপারেশন, দ্য ম্যানেজমেন্ট অফ দ্য পিপল, প্রোডাক্ট অ্যান্ড প্রসেস অ্যান্ড রিস্ক ইন ইউর বিজনেস। সো এই যে 5টা কম্পিটেন্সিস বা 5টা কম্পোনেন্টকে আমরা দেখলাম, আপনি একটু চিন্তা করে দেখেন যে এই 5টা জায়গাকে যদি আমরা প্রপারলি সুন্দর মতো চালাতে সক্ষম হই, বিজনেসের মানি মেকিংটা কিন্তু সফলভাবে সম্পন্ন হবে এবং পুরো জিনিসটা কাভার হবে। সো আজকের ক্লাসে আমরা এই কম্পোনেন্টগুলো থেকে স্পেশালি মার্কেটিংয়ের জায়গাটা কাভার করব, কারণ স্পেশালি আপনাদের জন্য কন্টেন্টের ক্লাস আছে, সেলসের ক্লাস আছে, কাস্টমার সাপোর্টের আলাদা ক্লাস আছে। সো স্পেশালি আমরা আজকে মার্কেটিংয়ের জায়গাটা কাভার করার চেষ্টা করব। তো মার্কেটিং ব্যাপারটা কি, এটা আমরা একটু আগে ডিপ ডাউন করি, জানার চেষ্টা করি। ওভারঅল একটা টপ ভিউ থেকে আমরা আজকে মার্কেটিংটাকে ডিপ ডাউন একটু দেখার চেষ্টা করব। সো মার্কেটিংকে আমি বলছি, মার্কেটিং ইজ দ্য আলটিমেট টুল টু রুল দ্য ওয়ার্ল্ড। মার্কেটিং হচ্ছে এখনকার পৃথিবীতে এমন একটা টুল, যেই টুল দিয়ে পুরো পৃথিবীকে রুল করানো হয়। সো মার্কেটিং এখন শুধু পণ্য বেচা কেনার মধ্যে সীমাবদ্ধ নেই, মার্কেটিং এখন পৃথিবীকে লিড করছে। এবং আমি বলি যে এখনকার পৃথিবী হচ্ছে মার্কেটিংয়ের পৃথিবী। মার্কেটিংয়ে যে ভালো, সে পুরো দুনিয়াকে লিড করছে। একটা সময় দেখেন, ব্রিটিশ আমাদেরকে এক সময় শাসন করেছে, তারা এই দেশে এসেছে, বিজনেস করেছে। তো একটা দেশ দখল করার জন্য আগে মাটি দখল করা লাগতো। এখন মার্কেটিংয়ের মাধ্যমে মাটি দখল না, এখন করা হয় মাইন্ড দখল। কতগুলো মানুষের মাথায় আপনি আপনার ব্র্যান্ডের পতাকা গাড়তে পারলেন, সেটাই হচ্ছে আপনার বিজনেসের সফলতা। আজকের পৃথিবীতে, আজকে দেখেন আমেরিকা পৃথিবীর লিডিং কান্ট্রি বিকজ অফ মার্কেটিং। একটু খেয়াল করে দেখেন যে আপনি যদি ওয়ার্ল্ডের স্টার্ট আপের 10টা শহরের তালিকা করেন, এর মধ্যে টপ 4টাই পাবেন আপনি আমেরিকান। নিউ ইয়র্ক সিটির কথা বলেন, শিকাগোর কথা বলেন, আপনি স্টার্ট আপের জগৎটাই মনে হয় তৈরি হয়েছে পুরো আমেরিকা থেকে। একইভাবে আপনি যদি সারা ওয়ার্ল্ডের টপ ব্র্যান্ডগুলোর তালিকা করেন, দেখবেন এইখানেও ম্যাক্সিমাম ব্র্যান্ড কিন্তু আজকে আমেরিকান ব্র্যান্ড। আজকে কেএফসির কথা বলেন, আজকে পিজা হাটের কথা বলেন, আজকে ডেল কম্পিউটারের কথা বলেন, আজকে অ্যাপেলের কথা বলেন, আজকে মাইক্রোসফট বলেন, গুগল বলেন, ফেসবুক বলেন, ইউটিউব বলেন, ইনস্টাগ্রাম বলেন। আজকে দেখেন লিডিং ব্র্যান্ডগুলো, আজকে মেট লাইফ থেকে শুরু করে বিভিন্ন সেক্টরে লিডিং ব্র্যান্ডগুলো ওদের। যার বিধায় কি হচ্ছে, মার্কেট যার হাতে, পৃথিবী তার দখলে।
একটা সময় মাটি দখল করে ওই দেশে গিয়ে বিজনেস করা লাগতো, এখন কিন্তু আর এই দেশে সৈন্যগণ পাঠিয়ে বিজনেস করার দরকার নাই। আজকে দেখেন কেএফসি আমাদের দেশে আছে, আজকে পিজা হাট আমাদের দেশে আছে। আপনি কেএফসিতে গিয়ে একটা চিকেন ফ্রাই খাচ্ছেন মানে কি অটোমেটিক্যালি কিন্তু চিকেনটা আমাদের দেশের, এনভায়রনমেন্টটা আমাদের দেশের, রান্না করেছো হয়তো আমাদের দেশে কোনো শেফ, বাট যেহেতু রেসিপিটা ওদের, ব্র্যান্ডটা কেএফসি, বিধায় প্রতি পিস চিকেন বিক্রি হওয়ার সাথে সাথে একটা অংশ কোথায় চলে যাচ্ছে? আমেরিকাতে চলে যাচ্ছে। আজকে আমরা যে সফটওয়্যারগুলো ইউজ করতেছি, আজকে খেয়াল করে দেখেন মাইক্রোসফট, আজকে গুগল, ফেসবুকে যে আমরা অ্যাড রান করতেছি, যত টাকা ডলার খরচ করতেছি, অটোমেটিক্যালি ফেসবুকের থ্রুতে টাকাটা কোথায় চলে যাচ্ছে? আমেরিকায় চলে যাচ্ছে, বিকজ মার্কেটটা তাদের। অটোমেটিক্যালি এই জিনিসগুলো আমরা যখন ইউজ করছি তাদের হাতে টাকা যেতেই হবে। সো এইভাবে করে কিন্তু মার্কেটিংয়ের মাধ্যমে পুরো পৃথিবীকে রোল করা হচ্ছে। শুধু এইভাবে না, মার্কেট দখল করেও না, মাইন্ড দখল করেও না। একটা দেশের এখন যে নির্বাচন হয়, একটা দেশের প্রধানমন্ত্রী চেঞ্জ হয়ে যায়। দেখেন আমেরিকাতে এখন যে নির্বাচনগুলো হয়, রিপাবলিকান গ্রুপ থেকে আসুক আর ডেমোক্রেটিক থেকে আসুক, জিনিসটা ডিপেন্ড করে মার্কেটিংটা কিভাবে করা হচ্ছে। আজকে ধরেন বারাক ওবামা যখন মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন ক্যাম্পেইন নিয়ে আসলো, তার বিপরীতে হিলারি ক্লিন্টন কিন্তু দাঁড়াতেই পারে নাই, কারণ ক্যাম্পেইনের কারণে সেই জায়গায় চলে আসে। একইভাবে ডোনাল্ড ট্রাম্পের কথা বলেন, বিকজ অফ মার্কেটিং সে কিন্তু প্রেসিডেন্ট হয়েছে। এগুলো নিয়ে আপনারা রিসার্চ করলে, সার্চ করলে, গুগলে দেখবেন যে হিউজ এগুলো নিয়ে প্রচুর আর্টিকেল পাবেন। মার্কেটিংকে শুধু পৃথিবীকে লিড করতে রাজনৈতিক জায়গাতেই কাজ করছে নো। আমরা যদি আমাদের ব্যক্তি জীবনের কথা চিন্তা করে দেখি, আমাদের ব্যক্তি জীবনের পরতে পরতে কিন্তু মার্কেটিং এখন ভূমিকা রাখছে। আমার খুব মনে আছে যে ছোটবেলা থেকে একটা ক্যাম্পেইন খুব বেশি শুনতাম, প্রত্যেক জায়গায় জায়গায় দেখতাম যে আপনার শিশুকে টিকা দিন। একটা সময় আমাদের দেশে মানুষ সচেতন ছিল না, বাচ্চাদেরকে টিকা কেন্দ্রে নিয়ে টিকা দিতে চেত না। এজন্য সব কিছুর মধ্যেই দেখবেন লেখা থাকতো আপনার শিশুকে টিকা দিন, টিকা দিন। এটা দিতে দিতে একসময় মানুষের মাথায় এটা অভ্যস্ত হয়ে গেছে, এখন বাচ্চা জন্ম নিলে মানুষ অটোমেটিক্যালি টিকা দিচ্ছে। তারপরে খুব পপুলার একটা মানে মার্কেটিং লাইন ছিল গভর্নমেন্টের পক্ষ থেকে, যে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট, একটি হলে আরো ভালো। আজকে দেখেন এই ক্যাম্পেইনের আগে বাংলাদেশে 5 জন 7 জন 8 জন 10 জন করে এক এক ফ্যামিলিতে মেম্বার ছিল, বাচ্চা নিত মানুষ। কিন্তু যখন এই ক্যাম্পেইন কন্টিনিউ করা হয়েছে, এখন একটা দুইটা তিনটার বেশি বাচ্চা নিতে গেলে মানুষ অনেকবার ভাবে, কারণ মানুষের মন মগজে এটা খুব স্ট্রংলি ঢুকে গেছে যে হ্যাঁ এখন বাচ্চা ছেলে মেয়ে যাই হোক, মানুষ অনেকে হয় যে মেয়ের শখ, ট্রাই করতে করতে 4টা 5টা বাচ্চা হয়ে গেছে, ছেলে হয় না চিন্তা করে 6 জন হয়ে গেছে, মেয়ে 7 জন মেয়ে হয়ে গেছে। তো এখন এই ক্যাম্পেইনে কি করা হয়েছে যে ছেলে আর মেয়ে হিসাব করে লাভ নাই, যেটা হোক 2টা বাচ্চা নেন, আর একটা হলে আরো বেটার। তার মানে এটা কিন্তু কি করেছে, মার্কেটিং ছিল এক ধরনের, যেই মার্কেটিং এর মাধ্যমে আমাদের ব্যক্তিগত লাইফের এই সিদ্ধান্তে একটা ব্যাপক পরিবর্তন এসেছে, যেটা আমরা হয়তো সচেতনভাবে খেয়াল করে দেখিনি। এখনকার পৃথিবীতে যত দিবস আমরা দেখি, এই দিবসগুলো আপনি চিন্তা করে দেখেন, এগুলো কিন্তু মার্কেটিং ম্যাটেরিয়াল, এগুলো বিভিন্ন কোম্পানিগুলো প্ল্যান করে করে বানাইছে। আজকে একজন চকলেটের দোকানদার, একজন ফুল বিক্রেতা, সে কি চিন্তা করলো যে ঠিক আছে আমার চকলেট এবং ফুল বিক্রি করার জন্য এই এলাকার যে বাচ্চা কাচ্চা আছে তাদের জন্মদিন পালন করার দিকে আমি ইন্সপায়ার করি, তাহলে চকলেট ফুল কেক এগুলো বিক্রি করা যাবে। সেই আইডিয়াগুলো কোম্পানিগুলো নিয়ে তখন কি করলো, এটা ব্যাপক আকারে ছড়িয়ে পড়লো, যার কারণে এখন বার্থডে পালন করাটা এখন কি হয়ে গেছে, একটা নেসেসারি, মানে একটা মৌলিক চাহিদার মতো হয়ে গেছে। আমার মনে আছে যে আমি ছোটবেলায় দেখেছি যে ছোট্ট বাচ্চাদের জন্মদিন পালন করা হতো, যাদের বয়স একটু 5 6 7 8 হয়ে গেছে, ওরকম বাচ্চাদের জন্মদিন পালন করলে মানুষ হাসতো, ব্যঙ্গ করতো যে বুড়া বাচ্চার আবার কিসের জন্মদিন। এখন দেখেন মার্কেটিং এর কারণে কি হয়েছে, আমাদের শুধুমাত্র মানুষের না, এখন জন্মদিন পালন করা হয় ইভেন কোম্পানিরও, মানে ক্লিবলিঙ্গেরও জন্মদিন পালন করা হয়। শুধু মানুষ, প্রাণী, কুকুরের জন্মদিন হয়, বিড়ালের জন্মদিন হয়, ছোট বাচ্চার জন্মদিন হয়, অ্যানিভার্সারি পালন করা হয়, এবং পাশাপাশি প্রত্যেকটা কোম্পানি এখন তাদের কোম্পানিগুলোরও জন্মদিন পালন করা হয়। দিস ইজ মানে পার্ট অফ মার্কেটিং। এটার কারণেই কিন্তু এই জিনিসগুলো এইভাবে করে তৈরি হয়েছে। আজকে দেখেন ভ্যালেন্টাইন ডে, একটা সময় ভ্যালেন্টাইন ডে শুধু ভালোবাসা দিবস হিসেবে একটা ডে ছিল, এইটাকে ভেঙে ভেঙে এখন 7-8টা দিবস করা হয়েছে, চকলেট ডে, প্রপোজ ডে, রোজ ডে। তার মানে প্রত্যেকটা ডে আপনাকে কি করছে, কিছু আইটেম কিনানোর দিকে উদ্বুদ্ধ করছে। তার মানে কি এটার পেছনে কাজ করেছে কি, মার্কেটিং। কারণ এই ডেগুলো যত পপুলার হবে ওই ডেতে মানুষ প্রচুর পরিমাণে ওই জিনিসগুলো কিনবে। আজকে দেখেন এই যে বৈশাখটাকে, হ্যাঁ আমরা আমাদের ঐতিহ্য, কিন্তু যেইভাবে পালন করা হচ্ছে এখন,
এটা কিন্তু মার্কেটিং এর জায়গা চলে গেছে, যে স্পেসিফিক বৈশাখ উপলক্ষে আপনাকে স্পেসিফিক পাঞ্জাবি পরতে হবে, লাল অথবা সাদা ড্রেস পরতে হবে, ফুল পাখি লতা পাতা আঁকা। তো এটার সাথে ঐতিহ্যের কোনো মিল নাই, কিন্তু যে আমাদের ঐতিহ্য রক্ষার্থে আমাকে এই ড্রেসটা পরতে হবে না। বাট এই ড্রেসটা এমন ভাবে মাথায় সেট করা হয়েছে, বৈশাখের দিন আমরা যদি এই ড্রেস না পরে আমার ছেলে পেলে নিয়ে না বের হই, তাহলে আমি একটু ব্যাকডেটেড, আমি সংস্কৃতি মনা না। তার মানে চিন্তা করে দেখেন যে আমাদের লাইফের প্রত্যেকটা জায়গায় জায়গায় কিন্তু মার্কেটিং প্রতিনিয়ত নানান রকম ভূমিকা রাখছে। একদম সন্তান নেওয়া থেকে শুরু করে এই যে দিবস পালন, অ্যানিভার্সারি পালন, সবগুলো জিনিস মার্কেটিং ধাপে ধাপে জিনিসগুলোকে ডেভেলপ করেছে, যাতে আমরা এগুলোতে অভ্যস্ত হই। আর আমরা যত অভ্যস্ত হব তত কি হবে, আরো বেশি বিক্রি বাড়বে। হিডেন ইয়াটা কি, নিডটা কি, যে মার্কেটিং যত বেশি হবে, যত ওয়েতে হবে, মানুষ তত বেশি কেনাকাটা করবে। সো মার্কেটিং এর জন্ম যেহেতু হয়েছে ইকোনমিক্স অ্যান্ড সাইকোলজির ব্লেন্ডিংয়ে, মানুষের বিহেভিয়ারকে রিসার্চ করেই কিন্তু মার্কেটিং এর জন্ম হয়েছে। সো মানুষের এই বিহেভিয়ারগুলোকে পরিবর্তন কিন্তু কন্টিনিউ করে যাচ্ছে কি মার্কেটিং। আজকে দেখেন এই যে আমি একটা ব্লেজার পরে আছি, আমি একটা শার্ট পরেছি, বা আমরা পকেট স্কোয়ার নেই, বিভিন্ন জিনিস ইউজ করি। একটু ঠান্ডা মাথায় খেয়াল করে দেখেন তো, একটা পোশাকের মেইন উপযোগ কি, কোন জিনিসটার জন্য আমরা পোশাক পরি? একদম বেসিক কারণ হচ্ছে আমরা লজ্জা নিবারণের জন্য পোশাক পরি। এটাই বেসিক নিড, এটা ফুলফিল করার জন্য আমরা পোশাকটা পরি। তাহলে এই পোশাক বছর না যেতে যেতে এক একটা ডিজাইন চেঞ্জ হয়ে যাচ্ছে, বছর না যেতে যেতে মনে হচ্ছে এটা ব্যাকডেটেড বিকজ অফ মার্কেটিং। আমার মনে আছে যে আমি যখন স্কুল থেকে কলেজের দিকে উঠবো, ওই সময় দেখতাম যে ছেলেরা এরকম লম্বা লম্বা জিন্সের প্যান্ট পরতো, মানে মনে হতো যে ঝাড়ু দিয়ে পুরো মানে সবকিছু ময়লা আবর্জনা সব নিয়ে যাচ্ছে, এরকম লম্বা লম্বা প্যান্ট। তারপরে এটা আবার উঠতে উঠতে উপরে চলে আসলো, জানি উপরের দিকে উঠতেছে। দেখবেন যে প্রায় প্রায় ড্রেস এমন হয় যে একদম আলখাল্লা টাইপ, অনেক লম্বা ড্রেস, আবার কিছুদিন পর একটু উপরে ওঠে, উপরে উঠতে উঠতে আবার অনেকখানি উঠে, আবার নেমে যায়। দিস ইজ বিকজ অফ মার্কেটিং। যে আমাদের একই রকম ড্রেস যদি সারা জীবন ভরেই মানুষ পরে, তাহলে তো নতুন ড্রেস কেউ কিনবে না। সো মার্কেটিং এখন এমন জায়গায় কাজ করে যে এই যে স্টাইলের নামে, ফ্যাশনের নামে এগুলো কি হয়, তার মানে আপনাকে বোঝানো হয় যে আপনার যে আগের শার্টটা আছে, আগের যে প্যান্টটা পরতেছেন, এটা ব্যাকডেটেড, এটা আর পরা যাবে না। তখনও কিন্তু আপনার শার্ট নতুন চকচকে, তখনও এটার যে উপযোগিতা, অর্থাৎ আপনার যে লজ্জা নিবারণের ক্ষমতা, এটা তখনও আছে। কিন্তু ওই শার্টগুলো, ওই প্যান্টগুলো, ওই ড্রেসগুলো আমরা তখন পরি না। দেখবেন এই যে ডিজাইন স্টাইলের নামে আসে প্রতিনিয়ত, দেখবেন যে একটু, দেখবেন যে যারা কাপড়ের বিজনেস করেন, কোনো কারণে একটা ডিজাইন একটু পুরনো হয়ে গেছে, মানুষ কিনে না। কাপড়ে তো মেইন রিজন হওয়ার কথা ছিল না ডিজাইন, এগুলো মার্কেটিং করে করে আমাদের মাথায় ঢুকানো হয়েছে বিকজ অফ। আমরা এই জন্য দেখবেন যে আমাদের পকেটে টাকা রাখাটা এখনকার পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ। এজন্যই যে আমি একটা মানি মাস্টার কোর্স ডেভেলপ করেছি, যে কিভাবে আপনি এটাকে সেভ করে করে মানে স্পেন্ডিংটাকে কন্ট্রোল করবেন। কারণ এই হিডেন জিনিসগুলো আমরা যখন না জানি, তখন মনে করি, দেখেন আপনার পকেটে আইফোন 14 Pro Max আছে, থাকার পরেও দেখবেন 15 না কিনলে ভালো লাগছে না। মোবাইলের মেইন কাজ কি, মেইন ফাংশন কি? আপনি ফোনে আরেকজনের সাথে কথা বলবেন, কমিউনিকেশনটা ছিল মেইন পার্ট। তারপরে হয়তো ক্যামেরার ফিচারটা আসছে, দ্যাটস ইট, এই দুইটা হলেই হয়। বাট এখন আর কি চেঞ্জ আনবে দেখেন, আর কি চেঞ্জ দরকার? মোবাইলে আর কোনো চেঞ্জ আনার কিছুই নাই তেমন। এজন্য কি করে, মোবাইলের পেছনে কাটিং চেঞ্জ করে, মোবাইলের পেছনে একটা ক্যামেরা ছিল এখন 3টা ক্যামেরা লাগায়, ডিফারেন্ট ডিফারেন্ট জিনিসপত্র দিয়ে, ছোট 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 চেঞ্জ দিয়ে আমাদের আগের মোবাইলটাকে ব্যাকডেটেড করে যায়, যাতে আমরা নতুন কিনতে পারি। তার মানে প্রতি বছর এখন আমাদের একটা প্রয়োজন আকারে চলে আসে। এটা ছিল ডিজায়ার, আমি একটা ভালো মোবাইল ব্যবহার করব, এই ডিজায়ারটাকে নিড পর্যায়ে নিয়ে আসছে। এখন আমার নতুন ফোন বের হয়েছে, নতুন আইফোন, ভিড় লাগিয়ে যারা কিনতেছে, আপনি যদি তাদের সাথে তাদের ভিড়ের লাইনে গিয়ে তাদের ইন্টারভিউ করেন এবং তাদের পকেট চেক করেন, প্রত্যেকের পকেটে দেখবেন যে মোটামুটি আইফোন আগের মডেলটা ঠিকই আছে। তো এই যে প্রতিনিয়ত স্টাইলের নামে, প্রতিনিয়ত ফ্যাশনের নামে, একটু প্রিমিয়াম হওয়ার নামে আমরা যা কিছু করছি, এই পুরো ব্যাপারটাই কিন্তু মার্কেটিং। এবং আমি জাস্ট আপনাদেরকে একটু হিন্টস দেওয়ার চেষ্টা করলাম, এবং আজকের পর থেকে আপনারা লাইফের যেদিকে তাকাবেন দেখবেন যে কোনো না কোনোভাবে মার্কেটিং। ইভেন এটা কি শুধু পণ্যের ক্ষেত্রে না, আপনি দেখবেন একটা মা তার সেই ছেলেটাকেই আদর করে, 5টা সন্তানের মধ্যে ওইটাকেই বেশি আদর করে যেই সন্তান মায়ের কাছে প্রপার মার্কেটিং করতে পারে। ইভেন মা বাবারাও আমাদের কাছে কিন্তু মার্কেটিং করে, এই বাবা দেখ তোর জন্য এটা করছি, যে সুন্দর করে সন্তানের কাছে নিজেদের এইগুলোকে একটু প্লেস করা, বেনিফিটগুলো, তখন আমরা ফিল করি হ্যাঁ। যারা এটা করতে ব্যর্থ হয়, ওই সন্তান দেখা গেল যে মা বাবাকে পছন্দ করে বাট সে বলতে পারতেছে না, তার মানে মার্কেটিং দুর্বল। আরেকজন হয়তো অতটুকু ডেডিকেটেড না, বাট একটু মাকে গিয়ে জড়ায় ধরতেছে, কথা বলতেছে, মা কি করে ওই বড় মাছের মাথাটা তার জন্যই দেয়, একটা খাবার সুন্দর করে তার জন্য আলাদা করে রেখে দেয়। দেখেন
এইভাবে কিন্তু আমাদের জীবনের রন্ধ্রে রন্ধ্রে প্রত্যেকটা পরতে পরতে পার্টে পার্টে মার্কেটিং জড়িত। সো এই জন্য মার্কেটিং জানাটা এখনকার পৃথিবীতে দ্য বেস্ট স্কিল, যে স্কিলটা আপনাকে শুধুমাত্র পণ্য বিক্রির ক্ষেত্রে না, আপনার ব্র্যান্ড দাঁড় করাতে না, বা আপনার কোম্পানির জন্য, আপনার ব্যক্তিগত লাইফে এই যে রিলেশনগুলো ভেঙে যায় বিকজ অফ মার্কেটিং। আমরা হয়তো আমার হাজব্যান্ডের কাছে বা আমার ওয়াইফের কাছে নিজেকে প্রপারলি প্রেজেন্ট করতে পারি না, প্রপারলি মার্কেটিং করতে পারি না, তখন পরকীয়াতে জড়ায় বা নানা রকম জটিলতা তৈরি হয়। অথবা ভালোবাসা, আপনি একজনকে খুব পছন্দ করেন, ভালোবাসেন, বিকজ অফ মার্কেটিং স্কিলের গ্যাপে আপনি তাকে প্রেজেন্ট করতে পারছেন না, আমরা চিরতর হয়তো তাকে হারিয়ে ফেলি। সো এভরিহোয়ার আমাদের লাইফে মার্কেটিং কিন্তু জড়িত, যার বিধায় এটাকে আমি বলছি দ্য আলটিমেট টুল টু রুল দ্য ওয়ার্ল্ড। এই স্কিলটা যদি আপনি শিখে যান, আপনি পৃথিবীতে অন্তত না খেয়ে আপনাকে থাকতে হবে না, এজ এ এইটুকু আমি গ্যারান্টি আপনাকে দিতে পারি। দেন আপনি একটা হ্যাপিয়ার, হেলদিয়ার অ্যান্ড একটা বেটার লাইফ আপনি লিড করতে পারবেন মার্কেটিংটা যদি আপনি রপ্ত করে ফেলেন। সো ইটস এ হিউজ স্কিল। এটা একটা ক্লাস যথেষ্ট না কভার করার জন্য, সেটাও আমি জানি, বাট আমি আজকে চেষ্টা করব যে মার্কেটিংয়ের আমাদের প্রোডাক্ট, আমাদের ব্র্যান্ডের জায়গা থেকে যেটা মার্কেটিং করার, এবং আমাদের এই পুরো কোর্সে আমরা মার্কেটিংয়ে আরও কিছু অ্যাডভান্স টপিক কভার করব। আমরা নিউরো মার্কেটিং নিয়ে 2টা ক্লাস করাবো, আমরা মার্কেটিংয়ের একটা অন্যতম পার্ট ব্র্যান্ডিংটাকে কভার করব, আমরা সেলস নিয়ে আলাদা একটা ক্লাস করব। সো আজকে পিওরলি একটু মার্কেটিংটাকে দেখার চেষ্টা করব, আমাদের ব্র্যান্ড দাঁড় করাবো কিভাবে আমরা আমাদের পণ্য বিক্রির ক্ষেত্রে মার্কেটিং কৌশলগুলো কাজে লাগাবো, এবং মার্কেটিংয়ের একটা ফান্ডামেন্টাল জায়গা, মার্কেটিং কোথা থেকে আজকের দিনে কোথায় আসলো, কিভাবে ফিউচার মার্কেটিংটা ইভলভ হইতেছে, ওই ব্যাপারটাকে আমরা কভার করার চেষ্টা করব। দেখেন আজকে যে আমরা চুল কাটি, এটাও কিন্তু মার্কেটিংয়ের পার্ট। কেউ চুল সজারের মতো করে ফেলে, কেউ এক পার্ট নেড়ে বানিয়ে ফেলে, আরেক পার্ট রাখে, সব কিছু কিন্তু মার্কেটিং। কোন একটা সেলিব্রিটিকে দেখতেছে, উনি এটা করে, আচ্ছা আমি ওইটা করবো, বিকজ অফ ওই সেলিব্রিটিকে আনা হয়েছে এই জিনিসটা মার্কেটিং করার জন্য। আচ্ছা উনি এই জিনিসটা ইউজ করে, আমিও করব। সো প্রত্যেকটা জায়গায় জায়গায় এভরি মোমেন্টে আপনি দেখবেন যে কোনো না কোনো প্রোডাক্ট, কোনো না কোনো সার্ভিস, কোনো না কোনোভাবে আমাদের ব্রেইনকে গ্র্যাব করে মার্কেটিংকে প্লেস করানো হচ্ছে। সো আই হোপ জিনিসটা আমরা ক্লিয়ার ওভারভিউ একটা পেয়ে গেছি যে মার্কেটিং নট অনলি পণ্যের জন্য, আমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে রাজনৈতিক, দেশীয় প্রেক্ষাপট, সকল ক্ষেত্রে মার্কেটিং খুব কাজে লাগে। আপনি দেখেন আমেরিকা যখন কোনো দেশের বিরুদ্ধে যুদ্ধে যায়, তখন দেখবেন পুরো বিশ্ব কেমন জানি মোটামুটি তাদের পক্ষেই। তারা ব্র্যান্ডিংটা এমনভাবে করে, প্ল্যানটা এমনভাবে সাজায়, মনে হয় যে এই যুদ্ধে যাওয়াটাই ইম্পর্টেন্ট, এটা খুব দরকার, পৃথিবীর ভালোর জন্যই তারা এই স্টেপটা নিচ্ছে। হোয়ারেজ আবার অন্য দেশ যখন আরেক দেশের বিরুদ্ধে যুদ্ধ নিতে যায়, তারা প্রপার মার্কেটিং করতে না পারলে পৃথিবী দেখবেন যে তাদের বিরুদ্ধে আন্দোলন করছে। সো এইটাও কিন্তু একটা মার্কেটিং প্ল্যান, মানে গেমটা সুন্দর মতো যারা সাজাইতে পারে, মনে হয় যে অনেক খারাপ কাজও মার্কেটিংয়ের কারণে দেখা গেল ভালো হিসেবে প্রেজেন্ট করে ফেলতে পারে, ম্যানিপুলেট করতে পারে আমাদের। সো আমরা একটু ডিপ ডাউন করে ঢোকার চেষ্টা করি। সো মার্কেটিং ইকুয়ালস মানি, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমরা বিজনেসে মানি মেকিংটা করবে মূলত মার্কেটিং। নো মার্কেটিং নো মানি, ইয়েস মার্কেটিং ইয়েস মানি। সো আপনি মার্কেটিং ভালোভাবে করছেন মানে আপনার কাছে টাকা আসবে। মার্কেটিং গ্যাপ মানে আপনি বিশাল ফ্যাক্টরি, অনেক বড় আয়োজন, সমস্ত আয়োজন এক সময় ধূলিসাৎ হয়ে যাবে যদি প্রপার মার্কেটিংটা আমরা করতে না পারি। সো মার্কেটিং ইকুয়ালস মানি। সো এই জন্য এই জিনিসটা এত বেশি গুরুত্বপূর্ণ। সো মার্কেটিং কি বলছি, ইফ ইউ আর এ গ্রেট মার্কেটিয়ার ইউ উইল মেক গ্রেট মানি। আপনি যদি সেরা মার্কেটিয়ার হইতে পারেন, তাহলে আপনি ইউ উইল বি আর্ন গ্রেট মানি, অনেক টাকা আর্ন করতে পারবেন। মার্কেটিং ইজ দ্য নাম্বার 1 স্কিল টু লার্ন অ্যাজ অ্যান এন্টারপ্রেনিয়র। আপনি উদ্যোক্তা হিসেবে অনেকেই বলে যে স্যার বা ভাই আমি কোন স্কিলটা সবচেয়ে বেশি গুরুত্ব দিব, কোন জিনিসটা আপনি ফোকাস করবো। হ্যাঁ, আপনি ইঞ্জিনিয়ার হইতে পারেন, আপনি ডক্টর হইতে পারেন, আপনি লয়ার হইতে পারেন, আপনি টিচার হইতে পারেন, আপনার নির্দিষ্ট কোনো একটা জায়গাতে স্পেসিফিক ভালো গুণ থাকতে পারে। পাশাপাশি একজন ডক্টর চিন্তা করে দেখেন, সে ডক্টরের পাশাপাশি মার্কেটিং যদি বোঝে, একজন লয়ার তার ওই আইন পেশার লটা ভালো বোঝার পাশাপাশি যদি সে মার্কেটিংটা ভালো বোঝে, অর্থাৎ আপনি যে কোনো স্কিলে এক্সপার্ট হন, নো ইস্যুস, সাথে যদি মার্কেটিং স্কিলটাকে আপনি যোগ করতে পারেন, তাহলে আপনি অপ্রতিরোধ্য, আনস্টপেবল হয়ে উঠবেন। তো এই জন্য আমি বলি যে এটা হচ্ছে উদ্যোক্তাদের জন্য নাম্বার 1 স্কিল। এবং আপনি যদি স্পেশালি ফাউন্ডার হয়ে থাকেন, পাশাপাশি আপনার অন্য অনেক যোগ্যতা থাকতে পারে, এই যোগ্যতাটাকে, এই কোয়ালিটিটাকে পাশাপাশি একটু বিল্ড করেন, এইটা আপনাকে সারা জীবন মাইলেজ দিবে। দেখবেন যে অনেক কোয়ালিফাইড ডক্টর পিএইচডি করে আসছে, বা সে মানে ভালো রুগী দেখে কিন্তু রুগী পায় না। আর আরেকজন ওই পরিমাণ কোয়ালিফাইড না, বাট সে মার্কেটিংটা বোঝে, সে কিন্তু তার মানে বেশি আর্ন করছে। সো যখন ইফ ইউ আর এ গ্রেট মার্কেটিয়ার ইউ উইল মেক গ্রেট মানি। সিম্পলি এই পাওয়ার প্রিন্সিপালটা আমরা মাথায় রাখবো। যেই প্রফেশন থেকেই ধরেন, অনেকে বিজনেসে আসছি, অনেকে বিজনেস এখনো শুরু করি নাই,
তাদের জন্য বলবো গ্রেট চান্স আপনি শুরু করার আগে বিজনেসটা মার্কেটিংটা অন্তত প্রপারলি জেনে নেন। মার্কেটিং এর উপরে জানার জন্য অনেক বই পুস্তক, এখন বাংলা ভাষাতে অনেক বই লেখা হচ্ছে, বাংলা না পেলে ইংরেজি বই পড়তে হবে। ইন্টারন্যাশনালি মার্কেটিং নিয়ে যারা ভালো কাজ করছে তাদেরকে একটু ফলো করা, তাদের কোর্সে এনরোল করা, আরো অ্যাডভান্স লেভেলে আমি চাইবো যে মার্কেটিং নিয়ে জানেন, কারণ দিস ইজ দ্য নাম্বার ওয়ান স্কিল টু লার্ন অ্যাজ অ্যান এন্টারপ্রেনিয়র। আমাদের মাথায় একটা ব্যাকডেটেড থিঙ্কিং আছে, আমরা যারা বিজনেস শুরু করি, আমরা যারা উদ্যোক্তা। থিঙ্কিংটা কি? বিলিভিং দ্য বিজনেস ইউ আর ইন ইজ দ্য প্রোডাক্ট অর সার্ভিস ইউ প্রোভাইড। আমি যে কোনো উদ্যোক্তার সাথে দেখা হইলে কি করেন, ভাই ব্যবসা করি। কি ব্যবসা? আমি তো অর্গানিক ফুড নিয়ে ব্যবসা করি, আমি ডে কেয়ার সেন্টার চালাই, আমি রেস্টুরেন্ট চালাই। এই যে বলতেছি পরিচয়টা, এই যে চিন্তাটা, দিস ইজ দ্য ব্যাকডেটেড থিঙ্কিং। এই চিন্তাটাকে আজকে থেকে একটু চেঞ্জ করতে বলবো। নাও এ ডেজ, ওই যে আমি নিচে লিখেছি দেখেন, নাও এ ডেজ বেস্ট সেলিং অথর পেইজ মোর দেন বেস্ট রিটেন অথর। এখনকার পৃথিবীতে আপনি পণ্য কি বানান এটা নিয়ে পরিচয় দেওয়া একটা বোকামি, একটা ব্যাকডেটেড থিঙ্কিং। কারণ আপনি দেখেন বইয়ের এক্সাম্পলটা আমি এখানে দিয়েছি কেন, একটা বইয়ের সাথে রিলেশন কিসের একটু খেয়াল করে দেখেন তো। বইয়ের সাথে রিলেশন লেখালেখির। কত ভালো বই লিখলেন, তাহলে বইয়ের যখন বেস্ট সেলিং বলা হয়, সেলিং না বলে বলা উচিত ছিল কি বেস্ট রিটেন বুক, তাই না? বেস্ট রাইটার, কিন্তু বলা হচ্ছে বেস্ট সেলিং অথর, বেস্ট সেলিং রাইটার। তার মানে কি, সেলিং ওয়ার্ডটা কিন্তু একটা মার্কেটিং টার্ম। তার মানে এখানে লেখাটা আপনি কোন মানে করলেন ডাজন্ট ম্যাটার। যে আপনি অনেক বিশ্বসের একটা বই লিখেছেন, আপনার বইটা বিক্রি হলো না, তাহলে এটার বেস্ট সেলার অ্যাওয়ার্ড পাবে না। আর আপনি মোটামুটি মানের একটা বই লিখছেন, এটা বেস্ট সেলার হয়েছে, তার মানে এইটাকে রেওয়ার্ড দেওয়া হবে, এটাকে পুরস্কার দেওয়া হবে। তার মানে দেখছেন যে কিভাবে মার্কেটিং এই এত ডেপথের মধ্যে, নলেজের একটা কেন্দ্রবিন্দু হচ্ছে বই, সেইখানেও মার্কেটিং কিভাবে ঢুকে গেছে। অ্যান্ড মার্কেটিং টার্মটাকে এখন বেস্ট সেলিং অথর হিসেবে বলা হইতেছে। যেমন ধরেন নন ফিকশনে এবার বাংলাদেশের সেরা লেখক হয়েছে আমি। পুরো বাংলাদেশে 4000 উপরে নন ফিকশন রাইটার আছে, অনেক বই বের হয়, এক একটা বই মেলায় আমাদের প্রতি বছর 5-6 হাজার নতুন বই বের হয়। সেইখানে আমি নাম্বার 1 বেস্ট সেলার হয়েছে। এখন আমি নিশ্চিত করে বলতে পারি যে আমার বইয়ের চেয়ে অনেক ভালো ভালো বই লিখছে অনেক নন ফিকশন বই আছে, নিশ্চিত আমি অনেক কোয়ালিফাইড। বিকজ অফ মার্কেটিং তারা এত ভালো বই লিখছে, বিকজ অফ তার একটা পপুলারিটি তৈরি করতে পারে নাই, সেই বইটাকে মানে মানুষের কাছে পৌঁছাইতে পারে নাই, আলটিমেটলি কি হয়েছে, বেস্ট সেলার হয়ে গেছে, আমি নাম্বার 1 বেস্ট সেলার। এবং সেটা নন ফিকশনের পুরো বিভাগে বেস্ট সেলার হয়েছি, আবার ব্যবসা বিনিয়োগ অর্থনীতি ক্যাটাগরিতে আমি বেস্ট সেলার হয়েছি। এবং আমি ফিল করি আগামী দিনে আমি যা বই লিখবো বেস্ট সেলারই হবে, বিকজ আই নো দ্য মার্কেটিং। এখন বই একদম বাজে লিখছে এমনও বলবো না, কাস্টমার ফিডব্যাক বা যারা রিডার তাদের ফিডব্যাক ভালো, তো বইটা মোটামুটি মানের, মার্কেটিং সুপার হওয়ার কারণে এটা বেস্ট সেলার। এন্ড আপনার বইটা সুপার, মার্কেটিং লোয়ার হলে এটা কিন্তু বেস্ট সেলার হচ্ছে না। সো এই এক্সাম্পলটা এই জন্য দিলাম যে আপনি বিশ্বসেরা প্রোডাক্ট বানালেন, মার্কেটিং যদি বিশ্বসেরা না হয়, আলটিমেটলি এটা অনেক ক্ষেত্রেই মার্কেটে অবস্থান তৈরি করতে ব্যর্থ হয়। সো আপনার এই দুইটাকে কম্বিনেশন, বিশ্বসেরা বই লেখেন, পাশাপাশি বিশ্বসেরা মার্কেটিং করেন। সো ব্যাকডেটেড থিঙ্কিং আমি কেন এটা বলছি একটু খেয়াল করে দেখেন। আজকে থেকে এই থিঙ্কিংটাকে চেঞ্জ করে একটা নতুন ডিক্লারেশন আমরা নিয়ে আসবো। আমরা কি বলবো, আই এম ইন দ্য মার্কেটিং বিজনেস অফারিং অর্গানিক ফুড, অফারিং ডে কেয়ার সার্ভিস। তার মানে আমরা কি বিজনেস করি, আমরা মার্কেটিং বিজনেস করি। আলটিমেটলি আমার বিজনেসটা কি, মার্কেটিং করা। আই এম ইন দ্য মার্কেটিং বিজনেস অফারিং ফুড, অফারিং ডে কেয়ার সেন্টার, অফারিং ট্রেনিং, অফারিং, অর্থাৎ প্রোডাক্টটা আসবে শেষে, আপনার বিজনেসটা আপনার প্রোডাক্ট না। মাইন্ড ইট, এটা খুবই ইম্পর্টেন্ট একটা লেসন আমরা শেয়ার করছি। ম্যাটারটা কোনো প্রোডাক্ট না। ওই যে একটু আগে আমার ব্রেইভের একজন পার্টিসিপেন্ট আমার সাথে ছিল, সে পার্সোনাল কাউন্সিলিং নিতে আসছে, তো তাকে সেই প্রোডাক্ট নিয়ে পারবো কিনা এটা সেটা অনেক কিছু ডিসকাস করার পরে তখন আমি বললাম যে এই প্রোডাক্ট নিয়ে পারার জন্য কি কি করা লাগবে একটা তালিকা করেন। তো উনি নিজেই করে ফেললো যে স্যার আপনি ক্লাসে যা যা শিখাইছেন এটা অনুযায়ী এক পাতা লিখে ফেললো। আমি বললাম যে এই কাজগুলো ম্যাটার, আপনি যা যা এখন লিখে ফেললেন এই কাজগুলো যদি করেন, প্রোডাক্ট ম্যাটার না, প্রোডাক্ট ডাজন্ট ম্যাটার, প্রোডাক্ট চলবে, সেটা যাই হোক। সো প্রোডাক্টের সাথে এই যে মার্কেটিং এর পুরো ম্যাটারটা ইম্পর্টেন্ট। তার মানে আলটিমেটলি আমরা কি বিজনেস করছি খেয়াল করে দেখেন তো। আপনি যেই প্রোডাক্ট বানাচ্ছেন, আমরা প্রথম ক্লাসে বিএফসি তে কি শিখেছিলাম, বিজনেস ফান্ডামেন্টালসে, যে ক্রিয়েটিং একটা প্রোডাক্ট ক্রিয়েট করতে হবে অ্যান্ড এটাকে
ক্রিয়েটিং অর বাইং অ্যান্ড সেলিং, প্রোডাক্টটাকে কারো কাছ থেকে কিনে নিব অথবা আমরা নিজে ক্রিয়েট করবো অ্যান্ড সেল করব, এই সেলটাই মার্কেটিং। তো আলটিমেট উদ্দেশ্য কি? আপনি যে প্রোডাক্টটা বানাচ্ছেন, আপনার যে একটা ডে কেয়ার সেন্টার বানালেন, আপনি অর্গানিক ফুড উৎপাদন করেন, আপনি যে একটা রেস্টুরেন্ট তৈরি করলেন, আপনি হয়তো একটা ফার্নিচার ব্র্যান্ড বানাইতে যাচ্ছেন, যাই করতেছেন, যত প্রোডাক্ট উৎপাদন করছেন, বানাচ্ছেন বা কিনে আনছেন বা বিদেশ থেকে ইম্পোর্ট করছেন, আলটিমেট উদ্দেশ্যটা কি? আলটিমেটলি আসলে আপনি কি চান? আপনি চান আমার প্রোডাক্টটা যাতে অনেক বেশি সেল হয়, যত বেশি এটা সেল হবে তত বেশি বিজনেস বড় হবে। তার মানে আলটিমেটলি আপনি কোন বিজনেসটা করছেন? আই এম ইন দ্য মার্কেটিং বিজনেস। আপনি আসলে মার্কেটিং বিজনেস করতেছেন কোন একটা প্রোডাক্ট নিয়ে। কেন আমি এইভাবে বলার চেষ্টা করছি? কারণ আমরা বাংলাদেশে বিজনেস করতে চাই প্রোডাক্টের, বিধায় মার্কেটিংটা বাদ রেখে যখন প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চাই, প্রোডাক্ট নিয়ে তো ব্যবসা হয় না, ব্যবসাটা হয় মার্কেটিং নিয়ে। সেটা যেই প্রোডাক্টই হোক, ওই যে ডট ডট শেষে আমি ঘরটা খালি রাখছি দেখেন, এখানে আপনি যেই প্রোডাক্টই বসান, আপনার যদি মার্কেটিং বিজনেসটা আপনি ঠিক মতো করতে পারেন, যে কোনো প্রোডাক্টই তো এই সিস্টেম দিয়ে মুভ হবে। সেটা আপনি কম্পিউটার হোক, মোবাইল ফোন হোক, অথবা আপনি ল্যাপটপ হোক, অথবা রিমোট হোক, অথবা লাইট হোক, বাল্ব হোক, যা হোক, ওইটা ম্যাটার না। বিজনেসটা হচ্ছে মার্কেটিং বিজনেস। এইটা যখন প্রপার, এইটা যখন ঠিক হচ্ছে, প্রোডাক্ট ম্যাটার না। এইটা সুন্দর স্ট্রাকচারে সাজালে অটোমেটিক্যালি দেখবেন যে প্রোডাক্ট মুভ হইতেছে, আর প্রোডাক্ট মুভ মানেই তো বিজনেস হইতেছে। সো আমরা ব্যবসা শুরুর আগে চিন্তা করি যে আচ্ছা প্রোডাক্ট কি হবে, আইডিয়া কোথায় পাবো। আমার কাছে প্রচুর উদ্যোক্তারা মেসেজ করে, ফোন করে, আমাদের কাস্টমার কেয়ারে আমার সাথে দেখা করতে আসে, এসে একটাই কথা, ইভেন আমাদের ক্লাসেও কন্টিনিউ, স্যার আইডিয়া কি নিয়ে কাজ করবো। আইডিয়া ম্যাটার না, ম্যাটার হচ্ছে ওই আইডিয়াটাকে আপনি কিভাবে মার্কেটিং করতে পারছেন, দ্যাটস দ্য ম্যাটার। আমার বইটা ম্যাটার না, বইয়ের ভিতরে কন্টেন্ট ম্যাটার না, আমি মার্কেটিংটা প্রপার করতে পারলে আলটিমেটলি বইটা বেস্টসেলার। সো এইটা আমি মনে করি একটা পার্সপেক্টিভ শিফট আমাদের জন্য আজকের এই লেসনটা। এই একটা লেসন বুঝতে পারলে আজকে থেকে আমার বিজনেস প্ল্যান করা, বিজনেসে যে কোনো ড্রাইভ করা কিন্তু অনেক সহজ হবে। আমরা প্রোডাক্ট নিয়ে, হ্যাঁ এখানে রেলিভেন্ট, আমি ডোন্ট গেট মি রং, একটা জিনিস বলে রাখবো, প্রোডাক্টটা একদম ভ্যালুলেস বলে দিচ্ছি না, প্রোডাক্ট লাগবে না তা না, বাট আমি প্রায়োরিটি বলছি যে আমি বিশ্বসেরা প্রোডাক্ট, মার্কেটিং অনেক দুর্বল, বিক্রি হবে না। কি লাগবে? বিশ্বসেরা মার্কেটিং, প্রোডাক্ট মোটামুটি হলো। এবং আজকের পৃথিবীতে আপনি তাকিয়ে দেখেন ঘটনা এরকম, আজকে ডোমিনোস পৃথিবীর সেরা পিজার ব্র্যান্ড না, আজকে ধরেন বাংলাদেশে অনেক বড় বড় কোম্পানি, আমি নাম মেনশন করছি না, আপনারা নিজেরাও জানেন তাদের প্রোডাক্ট ভালো না, আপনারাই অভিযোগ করেন, কিন্তু তার 360 মার্কেটিং সেট আপ, তার সব জায়গায় প্রোডাক্ট অ্যাভেলেবল। আপনি যখন একটা পাহাড়ের উপরে গিয়ে তার প্রোডাক্ট পান, আপনি অটোমেটিক্যালি তার প্রোডাক্ট কিনবেন। তো সে তার মার্কেটিং দিয়ে, তার ডিস্ট্রিবিউশন দিয়ে প্রোডাক্টটাকে এইভাবে মানুষের মাইন্ডে অ্যাভেলেবেল অ্যান্ড ফিজিক্যালি অ্যাভেলেবেল করে ফেলছে, যার বিধায় প্রোডাক্ট মোটামুটি মানের হলো, তার চেয়ে অনেক হয়তো ভালো প্রোডাক্ট দেখবেন আপনি পান না। আর এই কোম্পানি এত ভালো একটা প্রোডাক্ট বানায়, মার্কেটে পাওয়া যায় না, আমরা অনেক সময় আফসোস করি, তার মার্কেটিংটা স্ট্রং না, তার ডিস্ট্রিবিউশনটা স্ট্রং না, বিধায় আলটিমেটলি সে ওই দুর্বল প্রোডাক্টের কাছে হেরে যাচ্ছে। দেখেন হাওয়ার্ড রাফ, একজন ফিনান্সিয়াল অ্যাডভাইজার, একজন বিলিনিয়ার, খুবই পাওয়ারফুল একটা কথা বলেছেন, এবং এই একটা কথার পরে আমি মার্কেটিং এর ব্যাপারে সুপার সিরিয়াস হয়ে গেছি, এবং আমি ফিল করছি যে এইটাতে আমাকে খুব সিরিয়াস হইতে হবে। ইফ আই কুড টিচ মাই চিলড্রেন অনলি ওয়ান থিং, it would be the skill of marketing, for with that skill they could be successful at anything they choose for the rest of their lives. একজন বিলিনিয়ার বলছে, একজন ফিনান্সিয়াল অ্যাডভাইজার, একজন অথর, ইফ আই কুড টিচ মাই চিলড্রেন অনলি ওয়ান থিং, আমি যদি আমার বাচ্চাকে একটা জিনিস শিখাই, ইট উড বি দ্য স্কিল অফ মার্কেটিং, ফর উইথ দ্যাট স্কিল, এই স্কিলটা যদি তারা শিখে ফেলে, দে কুড বি সাকসেসফুল অ্যাট এনিথিং, দে কুড বি সাকসেসফুল অ্যাট এনিথিং, কথাটা খেয়াল করেন, দে চুজ ফর দ্য রেস্ট অফ দেয়ার লাইফ, তারা বাকি জীবনে যা কিছু হতে চাক, যেখান থেকে সফল হওয়ার চিন্তা করুক, মার্কেটিং স্কিলটা যদি আমি তাদেরকে প্রপারলি শিখাইতে পারি, সে তার লাইফের যে কোনো সেক্টর থেকে সাকসেস হইতে শিখবে। এত পাওয়ারফুল জিনিসটা দেখেন। সো এটা আমার কথা না, আমি এতক্ষণ যা বললাম এইটাকে পুরো অথরাইজ করে দিল আমাদের হাওয়ার্ড রাফ সাহেব। দেখেন এখানে পিটার ড্রাকার, ওনার কথা আর নতুন করে বলবো না, আমার প্রতিটা ক্লাসেই ওনার একটা দুইটা কোট থাকে। বিকজ অফ দ্য পারপাস অফ বিজনেস ইজ টু ক্রিয়েট আ কাস্টমার, the business enterprise has two and only two basic functions: marketing and innovation. অর্থাৎ একটা বিজনেসের মেইন ফোকাস কি? একটা বিজনেস, আমি অনেক ভালো প্রোডাক্ট বানালাম, অনেক সুন্দর একটা অফিস ডিজাইন করলাম, অনেক কর্মীদেরকে নিয়োগ দিলাম ভালো ভালো বিশ্বসেরা, দ্যাটস ইনাফ? নো,
তাহলে তো এটা আমার জন্য বিজনেস না। বিজনেস তখনই হবে আমার প্রোডাক্ট কিনা যখন শুরু করবো, অর্থাৎ আমার কাস্টমার তৈরি হলে তখনই শুধুমাত্র বিজনেস হচ্ছে। সো উনি এটা বলছেন যে বিকজ দ্য পারপাস অফ বিজনেস ইজ টু ক্রিয়েট কাস্টমার, দ্য বিজনেস এন্টারপ্রাইজ হ্যাজ টু অ্যান্ড অনলি টু বেসিক ফাংশন। যেহেতু কাস্টমার ক্রিয়েট করা হচ্ছে বিজনেসের একটা বেসিক পারপাস, তাহলে বিজনেস এন্টারপ্রাইজে দুইটা কাজ, এক নাম্বার হচ্ছে মার্কেটিং, দুই নাম্বার হচ্ছে ইনোভেশন। এক নাম্বার মার্কেটিং, দুই নাম্বার হচ্ছে ইনোভেশন। কে বলছেন? পিটার ড্রাকার, দ্য ফাদার অফ বিজনেস কনসাল্টিং, এবং ওনাকে ম্যানেজমেন্ট গুরুও বলা হয়। দেখেন বিখ্যাত নভেলিস্ট, ওনাকে আপনারা হয়তো অনেকেই চিনেন, মিলান কুন্দেরা, উনিও সেম টাইপ, একদম অলমোস্ট দেখেন কাছাকাছি একটা কথা বলেছেন, বিজনেস হ্যাজ অনলি টু ফাংশনস। উনি বলছে মার্কেটিং অ্যান্ড ইনোভেশন, আর মিলান কুন্দেরা বলছে ইনোভেশন অ্যান্ড মার্কেটিং। বিজনেস হ্যাজ অনলি টু ফাংশনস, ইনোভেশন অ্যান্ড মার্কেটিং। সো আপনি ইনোভেশন কি করবেন? কি মার্কেটিংয়ের মধ্য দিয়ে ইনোভেশনগুলো তৈরি করবেন। সো এত গুরুত্বপূর্ণ, আমি আই ফিল যে এতক্ষণে আমরা বুঝে গেছি যে জিনিসটা আসলে কত ইম্পর্টেন্ট আমাদের জন্য। তাহলে এবার আমরা একটু ঢোকার চেষ্টা করি যে মার্কেটিং ব্যাপারটা কি, জিনিসটা কি। আমি আমার মতো করে কিছু জিনিসকে এখানে রেডি করেছি। মার্কেটিংকে অনেকভাবে সংজ্ঞায়িত করা যায়। ইভেন মার্কেটিংয়ের সংজ্ঞা ফিলিপ কটলার প্রথম মার্কেটিংয়ের সংজ্ঞা দিয়েছিলেন 1965 সালে, এবং 1965 পর থেকে সে এক একটা বই যখন নতুন এডিশন এনেছেন, এক একবার সংজ্ঞাটাকে উনি আপডেটেড করেছেন। কারণ মার্কেটিং প্রতিনিয়ত ইভলভ হচ্ছে, প্রতিনিয়ত ডেভেলপ হচ্ছে। সো একটা নির্দিষ্ট জায়গায় মার্কেটিং, এটা আমরা মার্কেটিং হিস্ট্রিটা আজকে যখন দেখব তখন দেখবেন যে আরও ক্লিয়ার হয়ে গেছে যে প্রতিনিয়ত আপডেটেড হচ্ছে মার্কেটিং, একটা নির্দিষ্ট জায়গাতে ফিক্সড না যে এখানে ফিক্সড একটা সংজ্ঞা দিয়ে দিলাম, দ্যাটস এনাফ। আমি আমার মতো করে আমি মার্কেটিং নিয়ে যতটুকু পড়াশোনা করেছি, আমাদের বিজনেসের আলোকে আমি একটা সংজ্ঞা ডেভেলপ করার চেষ্টা করেছি। আমি বলছি কি, প্রেজেন্টিং প্রোডাক্ট অর সার্ভিস টু পটেনশিয়াল কাস্টমার ইন সাচ এ ওয়ে দ্যাট মেক দেম ইগার টু বাই। অর্থাৎ আমার কাছে মার্কেটিংটাকে মনে হয় এরকম যে কোনো একটা পণ্য বা সার্ভিসকে তার পোটেনশিয়াল কাস্টমার, অর্থাৎ কিনতে আগ্রহী টিজি, ওই সেগমেন্ট যেটা আমরা ওই যে গত ক্লাসে আলাপ করার বলছিলাম যে নির্দিষ্ট টিজি টার্গেট গ্রুপের কাছে কোনো একটা পণ্য বা সার্ভিসকে এত সুন্দর করে প্রেজেন্ট করা যাতে ওই প্রেজেন্টেশন দেখে, ওই মার্কেটিং দেখে তারা এটা কিনতে আগ্রহী হয়ে ওঠে। দ্যাটস দ্য মার্কেটিং, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এবং আমি পরের লাইনে কি বলছি, এটাকে আরেকটু ডিপ ডাউন করেছি আমি পরের লাইনে, এখানে বলার চেষ্টা করছি ক্রিয়েটিং ডিমান্ড অ্যান্ড রিটেইনিং। তার মানে মার্কেটিংয়ের একটা অন্যতম উদ্দেশ্য হবে ক্রিয়েট করা, ডিমান্ড ক্রিয়েট করা, অ্যান্ড রিটেইনিং, কাস্টমার ডিমান্ড ক্রিয়েট করলাম, এটাকে ধরে রাখা। অর্থাৎ কাস্টমার তৈরি করলাম, আমি ডিমান্ড ক্রিয়েট করে একবার প্রোডাক্ট বিক্রি করলাম, শেষ হয়ে যাবে মার্কেটিং, তা না। তার মানে হচ্ছে ডিমান্ড ক্রিয়েশন হবে অ্যান্ড রিটেইনিং, আবার নতুন করে কাস্টমার কিনবে, ডিমান্ডটা ধরে রাখা, কাস্টমার তৈরি এবং ধরে রাখা। তাহলে সিম্পল করে আমরা আবার যদি একটু রিভিউ করি, মার্কেটিং হচ্ছে কোনো পণ্য বা সার্ভিসকে তার নির্দিষ্ট টার্গেট গ্রুপের কাছে এমনভাবে প্রেজেন্ট করা যাতে ওই কাস্টমার গ্রুপ বা ওই প্রসপেক্টরা এই পণ্য বা সার্ভিস কিনতে আগ্রহী হয়ে ওঠে। যেমন আমি আমার মার্কেটিংয়ের থ্রুতে আপনাদেরকে আগ্রহী করেছি বিদায় আপনারা কিন্তু এইখানে এসেছেন। দেন পরের কাজটা কি, ক্রিয়েটিং ডিমান্ড অ্যান্ড রিটেইনিং। এই যে আপনারা এখানে আসার পরে আমরা কি করছি, আপনাদেরকে হয়তো অন্যান্য আরও কোর্স, অন্যান্য আরও কার্যক্রমের সাথে ইনভলভ করার জন্য বিভিন্ন ধরনের ইনফরমেশন আমরা পাস করছি। তার মানে ক্রিয়েটিং ডিমান্ড অ্যান্ড রিটেইনিং, ডিমান্ডটা ক্রিয়েট করব যেই কাস্টমারের, ধরেন এখানে বিজনেসের কোর্স যে আপনার দরকার, এটা হয়তো আপনাদের কারো চাহিদাই ছিল না, জানাই ছিল না, কিন্তু আমরা আমাদের মার্কেটিংয়ের মাধ্যমে এটা আপনার মাথায় ডিমান্ডটা ক্রিয়েট করেছি যে হ্যাঁ আমি যেহেতু ব্যবসা করছি আমার তো এটা শেখার দরকার, হ্যাঁ আমি তো চাকরি করে একটা ব্যবসায় নামবো, তাহলে আমি একটু বুঝে শুনে শুরু করি। তার মানে এই যে ডিমান্ডটা, এটা কিন্তু আমাদের পক্ষ থেকে ক্রিয়েট করা হয়েছে। দেন আপনাকে এবার কন্টিনিউ আমরা রিটেন করার জন্য কাজ করছি। দ্যাটস সিম্পল এক্সাম্পল আমার পক্ষ থেকে, সিম্পল ডেফিনেশন মার্কেটিংয়ের। এবার মার্কেটিংয়ের গুরুরা কি বলছে, আমরা যদি ফিলিপ কটলারের অনেক ডেফিনেশন থেকে একটা ডেফিনেশনে যায়, উনি বলছেন মার্কেটিং ইজ ক্রিয়েটিং জেনুইন কাস্টমার ভ্যালু, ইট ইজ আর্ট অফ হেল্পিং কাস্টমার বিকামিং বেটার অফ। তার মানে মার্কেটিং বলছে হচ্ছে একটা জেনুইন কাস্টমার ভ্যালু ক্রিয়েট করা। যেমন ধরেন আমার এই কোর্সটা আমি একটা কি জেনুইন ভ্যালু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি, এবং আপনাদেরকে কমিউনিকেশন করে এটা আমি বুঝাইছি যে আপনি এখানে জয়েন করলে এরকম ভ্যালুগুলো পাবেন। ইট ইজ দ্য আর্ট অফ হেল্পিং কাস্টমার বিকামিং বেটার অফ। আপনারা আমার গ্রোথ চ্যালেঞ্জে যারা জয়েন করেছেন, দেখেন আমি একটা বিজনেস সোলার সিস্টেম তৈরি করেছি। ওইখানে কিন্তু একটা জিনিস দিয়ে আমি শুরু করেছিলাম যে এভরিথিং স্টার্ট উইথ হিউম্যান ডিমান্ড, বা মানুষের নিড থেকে শুরু হয়, তারপরে এই নিডটাকে আমরা ট্রান্সফরমেশন করি,
এই ফিলিপ কটলার এই কথায় কিন্তু ওই ইঙ্গিতটা আছে। ইট ইজ দ্য আর্ট অফ হেল্পিং কাস্টমার বিকামিং বেটার অফ, অর্থাৎ তাদের লাইফটাকে ট্রান্সফর্ম করা। আজকে এই কোর্সে জয়েন করার আগে আপনারা যেখানে ছিলেন, এই কোর্স থেকে আপনাদেরকে ট্রান্সফর্ম করে আরেকটা জায়গাতে নেওয়ার, বিফোর অ্যান্ড আফটার যে ব্যাপারটা, তার মানে আপনার আগের জায়গাটাকে ট্রান্সফর্ম করে অন্য জায়গায় নেওয়া। এবার আপনি আপনার প্রোডাক্ট এবং সার্ভিস দিয়ে জিনিসটাকে মিলিয়ে দেখেন যে আপনি কাস্টমারের জন্য একটা ভ্যালু ক্রিয়েট করছেন এবং এই ভ্যালু ক্রিয়েটের মাধ্যমে কাস্টমারের একটা রেগুলার লাইফকে একটা এক্সট্রাঅর্ডিনারি লাইফে পরিণত করছেন। আপনার পণ্য তার লাইফে একটা ভ্যালু অ্যাড করে তার লাইফের বিফোর থেকে একটা আফটার ডেভেলপমেন্টে নিয়ে যাচ্ছেন। দ্যাট ইজ কল ট্রান্সফরমেশন। এই ট্রান্সফরমেশনটা মূলত মার্কেটিং করে। যে আব্রাহামের নাম আপনারা আই হোপ সবাই জানেন, যে ওনাকে বলা হয় যে মানে হাইয়েস্ট পেইড মার্কেটিং কনসালটেন্ট। তো ওনার একটা ডেফিনেশন হচ্ছে, মাই ডেফিনেশন অফ মার্কেটিং ইজ সিম্পল। কি সিম্পল উনি বলছে? ইটস অল অ্যাবাউট এডুকেটিং দ্য মার্কেট প্লেস দ্যাট ইউর বিজনেস ক্যান সলভ প্রবলেমস। এটা কিন্তু আরেকটা পার্সপেক্টিভ, খেয়াল করে দেখেন যে মার্কেট প্লেসকে মার্কেটিং কি করে? এডুকেট করে। কাস্টমার কিন্তু আনঅ্যাওয়্যার থাকে, আমরা অনেকেই আনঅ্যাওয়্যার ছিলাম। আমি যখন প্রথম বিজনেস ব্লুপ্রিন্ট বইটা লিখি এবং এটা নিয়ে আমরা যখন পোস্ট করি, মানুষ হাসাহাসি করছে যে বিজনেস আবার বই পড়ে হয় নাকি, বিজনেস আবার ট্রেনিং করা লাগে নাকি, আমাদের আগের বাপ দাদা আমাদের 14 গোষ্ঠী ব্যবসা করছে, তারা তো কোনোদিন বই পড়ে নাই, বিজনেস শিখে নাই। তো জিনিসটা কি ছিল? মানুষ এই ব্যাপারটাই মানুষের মাথায় ছিল না যে ব্যবসা যে বই পড়ে হতে পারে, ব্যবসার উপরে যে ট্রেনিং করা লাগতে পারে। আমরা শুরুর দিকে এটা প্রচুর ফেস করেছি, মানুষ আমাদেরকে গালিও দিয়েছে। তার মানে আমরা এডুকেট করেছি মার্কেটকে। এই বইটা যখন একজন পড়ছে, পড়ে যখন সে ভ্যালু পেয়েছে, গুড রিভিউ দিয়েছে, সে আরও 5 জনকে বলার চেষ্টা করেছে এবং প্রচুর কাস্টমার দেখেছি আমাদের যে বিজনেস ব্লুপ্রিন্ট নিজে পড়ে আরও মানুষকে পড়তে দিয়েছে, আরও মানুষকে বলেছে যে তোমরা এই বইটা পড়ো। তো এতে কি হয়েছে? আমরা এডুকেট করেছি মার্কেটকে যে বিজনেস শেখার দরকার আছে, অ্যান্ড এই বই, এই কোর্সগুলো যে আপনার বিজনেস প্রবলেমকে সলভ করতে পারে। সো আমরা আনঅ্যাওয়্যার, যে মানুষটা তার প্রবলেমটা জানে না, তাকে আমরা বোঝানোর চেষ্টা করেছি। মার্কেটিং কি করে বোঝানোর চেষ্টা করে তাকে যে ইয়েস, তুমি মার্কেটিংয়ের মাধ্যমে জানলা যে হ্যাঁ তোমার এই প্রবলেমটা আছে, এটার একটা সলিউশনও আছে। সো ইটস অল অ্যাবাউট এডুকেটিং দ্য মার্কেট প্লেস দ্যাট ইউর বিজনেস ক্যান সলভ প্রবলেম। আপনার বিজনেস বা আপনার প্রোডাক্ট, আপনার ব্র্যান্ড বা আপনার সার্ভিস তার লাইফের ওই প্রবলেমটা সলিউশন করতে পারে, এইটা মানুষকে বোঝাইতে হয়, এডুকেট করতে হয়। যদি ইনোভেটিভ বা নতুন প্রোডাক্ট হয়, হয়তো যেগুলো অলরেডি ডেভেলপ সেগুলোর ক্ষেত্রে এডুকেট করা লাগে না। সেফর ধরেন বিকাশ প্রথম যখন মার্কেটে আসলো, সে কিন্তু একদম রিগোরাস মার্কেটিং করেছে। মানুষকে মোবাইলে যেইভাবে লেনদেন করা যায় এটা মানুষের মাথায় প্রথম ছিল না। তাহলে তার কি করা লাগছে? মানুষকে বিভিন্ন ধরনের ডিসকাউন্ট, প্রচুর ডিসকাউন্ট দিয়েছে। বিকাশ অ্যাকাউন্ট খোলা থাকলে বাণিজ্য মেলা এন্ট্রি ফ্রি, বইমেলা এন্ট্রি ফ্রি, এরকম বিভিন্ন ধরনের অফার দিয়ে মানুষকে আগে অ্যাকাউন্টটা খোলাইছে। অ্যাকাউন্টটা খোলানোর কারণে কি হয়েছে? মানুষ বুঝছে ও আচ্ছা, এটা তো একটা দারুণ জিনিস, আমার রাতের 12টা বাজে টাকা লাগলো, আমি একজন আরেকজনকে সেন্ড করতে পারতেছি, মোবাইলে রিসার্চ করতে পারতেছি, আমি অনলাইনে কিছু পারচেস করতে পারতেছি, যে হিউজ প্রফিট। এই জিনিসটা কিন্তু এডুকেট করছে বিকাশ। এখন নগদ মার্কেটে এসে এটা হয়তো তার করা লাগতেছে না, কারণ বিকাশ অলরেডি এটাকে ডেভেলপ করে ফেলছে মানুষকে। তার কারণে বিকাশের মার্কেটিং আর নগদের মার্কেটিং কিন্তু টোটালি ডিফারেন্স। বিকজ বিকাশ মার্কেটে এটা পরিচিত করাইছে, এডুকেট করছে, মার্কেটটাকে ক্রিয়েট করছে। আর নগদ হচ্ছে বিকাশের তৈরি মার্কেটে মার্কেটিং করছে। অনেক ব্র্যান্ড প্র্যাকটিশনাররা দেখবেন এইগুলো নিয়ে অনেক কথা বলে যে নগদের এই মার্কেটিং ঠিক নাই, ওইটা নাই, কিন্তু দুইজনের পারসেপশনটা কিন্তু আলাদা। দুইজনের মার্কেটে ঢোকার যে জায়গাটা পুরো আলাদা, বিধায় মার্কেটিংটাও আলাদা। সো এটা উনি বলার চেষ্টা করেন। তারপর কি বলছেন? ফিল ভয়েডস অর অ্যাচিভ অপরচুনিটিস অ্যান্ড গোলস দ্য ওয়ে নো আদার বিজনেস ক্যান। অর্থাৎ এমনভাবে খালি মার্কেটে একটা ফাঁকা জায়গা আপনি ফিল আপ করলেন এবং একটা অপরচুনিটিকে আপনি গ্র্যাব করলেন এবং কাস্টমারের একটা গোলকে আপনি ফিল আপ করার জন্য ব্যবস্থা করে দিলেন, যেটা অন্য কোনো বিজনেস ওইভাবে করে করছে না। দ্যাটস কল মার্কেটিং। এটা যে আব্রাহামের ভাষায়। আই হোপ মোটামুটি এতটুকুর মধ্যে আমরা ক্লিয়ার। সামারি করলে যেটা দাঁড়াচ্ছে, আমরা একটা ভ্যালু ক্রিয়েট করছি এবং এই যে ভ্যালুটা আমি ক্রিয়েট করলাম, এটা কাস্টমারকে বোঝানো, এডুকেট করা। ওই যেটা আমি বলছি যে এমনভাবে প্রেজেন্ট করা যাতে ইগার টু বাই, তার মধ্যে কিনার ইচ্ছাটা তৈরি হয়। ওইটা আবার যে আব্রাহাম আরেকভাবে বলছে এডুকেট করা, কাস্টমারকে বোঝানো। দ্যাটস অল মার্কেটিং। আমরা মার্কেটিং নিয়ে আরও ডিপ ডাউন করলে হয়তো অনেক জানবো, বাট আই হোপ একটা বেসিক আইডিয়া ডেফিনেশন থেকে আমরা পেয়ে গেছি। এবার মার্কেটিংয়ের সাথে কাছাকাছি যে ওয়ার্ডটা প্রায় চলে আসে সেটা হলো অ্যাডভার্টাইজিং। আমরা এই দুইটা জিনিসকে গুলিয়ে ফেলি। অনেকেই মনে করে মার্কেটিং মানে অ্যাডভার্টাইজিং। ইভেন আগে মার্কেটিং মানে শপিংও মনে করতো। আপনারা জানেন যে যারা গ্রামে বড় হয়েছেন, আমার ছোটবেলা মনে আছে, আমরা ঈদের সময় আব্বু আম্মু যখন কেনাকাটা করতে নিয়ে যেত, রাস্তায় হেঁটে যেতাম, যাওয়ার সময় বলতো যে এই কই মার্কেটিং করতে যাও নাকি।
তার মানে মার্কেটিং ওয়ার্ডটা আমাদের দেশে শপিং হিসেবে পরিচিত ছিল, যে বাজারে ঈদের কেনাকাটা করতে যাও, মানে এখনো হয়তো গ্রামে মানুষ এইভাবে বলে, বাট মার্কেটিংয়ে যখন আমরা ঢুকলাম, মার্কেটিং নিয়ে যখন লেখাপড়া করলাম, তখন দেখলাম ইটস এ ডিফারেন্ট ওয়ার্ল্ড, বিশাল জগৎ, এটা দিয়ে পুরো পৃথিবী নাড়াচাড়া হইতেছে এই মার্কেটিং দিয়ে। সো মার্কেটিংকে অনেকে আবার শপিং এর পাশাপাশি অ্যাডভার্টাইজিংও মনে করি, যে মার্কেটিং মানে কি ওটিভিতে অ্যাড দাও, মার্কেটিং মানে কি দোকানে দোকানে এসআররা অর্ডার কাটানো, তার প্রোডাক্ট নিয়ে যাবে বা লিফলেট ভিতর, নো। এখানে একটা ডিফারেন্স আছে, আমরা একটু ডিফারেন্সটা দেখার চেষ্টা করছি। মার্কেটিং কি, দ্য প্রাইমারি পারপাস অফ মার্কেটিং ইজ টু আন্ডারস্ট্যান্ড কাস্টমার্স নিড, create value, deliver that value to the target audience. It involves shaping the overall strategy for achieve business objective. তার মানে মার্কেটিং কিন্তু একটু ডিপ ডাউন করে একটা ব্রডার জায়গা নিয়ে কাজ করছে। কি করছে? তারা কাস্টমারের নিড, ওয়ান্ট, ডিজায়ারকে বোঝার চেষ্টা করছে, নাম্বার ওয়ান, অ্যান্ড একটা ভ্যালু ক্রিয়েট করতেছে মার্কেটিং এর মাধ্যমে, অ্যান্ড ডেলিভার দ্যাট ভ্যালু টু দ্য টার্গেট অডিয়েন্স, ওই ভ্যালুটাকে অডিয়েন্সের কাছে ডেলিভার করতেছে, অ্যান্ড ইট ইনভলভস শেপিং দ্য ওভারঅল স্ট্র্যাটেজি অফ ফর অ্যাচিভিং বিজনেস অবজেক্টিভ, বিজনেস গোল অ্যান্ড অবজেক্টিভ বা পারপাসকে অ্যাচিভ করার জন্য একটা ওভারঅল স্ট্র্যাটেজি নিয়ে কাজ করে মার্কেটিং। আর অ্যাডভার্টাইজিং কি? অ্যাডভার্টাইজিং ইজ অফেন ক্যাম্পেইন বেসড। দ্য প্রাইমারি পারপাস অফ অ্যাডভার্টাইজিং ইজ টু কমিউনিকেট এ স্পেসিফিক মেসেজ অর প্রমোশন টু আ টার্গেট অডিয়েন্স। ইট ইজ এ টুল উইদিন দ্য মার্কেটিং স্ট্র্যাটেজি। তার মানে সিম্পল করে বললে অ্যাডভার্টাইজিং হচ্ছে মার্কেটিংয়ের একটা টুল, যেইটা মেইনলি ক্যাম্পেইন বেসড ইউজ হয়, যেটার পারপাস হচ্ছে একটা কমিউনিকেশন বা একটা প্রমোশন করা টার্গেট অডিয়েন্সের কাছে, অর্থাৎ এটা সোললি সেলস পারপাস করা হয় অ্যাডভার্টাইজিংটা, যে আমি যখন একটা পণ্য বিক্রির জন্য আমরা কাজ করি, কিন্তু মার্কেটিং কিন্তু একটা হলিস্টিক জায়গা নিয়ে কাজ করি। এটাকে যদি আমরা আরেকটু সিম্পলিফাই করে একটা এক্সাম্পল দিই, ধরেন মার্কেটিং মানে হচ্ছে কন্টেন্টের মাধ্যমে বা আধার দেওয়ার মাধ্যমে, আধার দিয়ে আমি কি করলাম, পুরো পুকুরের মাছগুলোকে একসাথে আনলাম। সেলস ডিপার্টমেন্ট কি করে? এই মাছগুলোকে ধরে উঠায়। এই যে আধারটা আমি দিচ্ছি, যে আধারটা হচ্ছে অ্যাডভার্টাইজিং। আর মার্কেটিং এই সেলস অ্যাডভার্টাইজিং থেকে শুরু করে এই যে আধার দিয়ে কাস্টমার এনে তাদেরকে ভ্যালু প্রোভাইড, তাদেরকে পরবর্তীতে অ্যাডভোকেট বানানো, ধরে রাখা, ডিমান্ড কন্টিনিউ ক্রিয়েট করা, এই হোল ব্যাপারটা একসাথে হচ্ছে মার্কেটিং। যার কারণে আমরা বলতে পারি যে সকল অ্যাডভার্টাইজিংই মার্কেটিং, বাট মার্কেটিংয়ের সকল স্টেপ কিন্তু অ্যাডভার্টাইজিং না। সো অ্যাডভার্টাইজিংটা মোর হচ্ছে সেলস সেন্ট্রিক, টার্গেট ফোকাস করে, কন্টিনিউ ক্যাম্পেইন বেসড কাজ করে। সো ফিউচার অফ অ্যাডভার্টাইজিং, অ্যাডভার্টাইজিং এখন যেভাবে যাচ্ছে, আমি একটু মজা করে কিছু জিনিস যখন নিজে চিন্তা করলাম, আমি জানেন যে মার্কেটিংয়ের উপর একটা প্ল্যান করতেছি, নেক্সটে আরও রিগোরাস কিছু কাজ করব। তো ওইটা নিয়ে রিসার্চ করতে গিয়ে আমার কাছে মনে হলো যে অ্যাডভার্টাইজিং যেভাবে আগাচ্ছে, সেলস করার জন্য যেভাবে করে ড্রাইভ করা হইতেছে, আগামী দিনে কি হবে? আগামী দিনে আমার কাছে যেমন এখন ইনফ্লুয়েন্সাররা প্রচুর কন্টেন্ট বানায়, মার্কেটিং করে, সেলসের জন্য চেষ্টা করে। তো আমার কাছে মনে হচ্ছে যে আগামী দিনে ইনফ্লুয়েন্সার বা সেলিব্রিটিদের কন্ট্যাক্ট হবে, ব্র্যান্ড অ্যাম্বাসেডর যখন হবে, তাদের নামের সাথে ব্র্যান্ডের নাম অ্যাড করাই দিবে। তো এই জন্য আমি, যেমন তাহসান হচ্ছে ফ্রেশ টি নিয়ে কাজ করে, তো এই ফ্রেশ টি আর তাহসান আর আলাদা থাকবে কেন? কোম্পানি একসময় তার সাথে এগ্রিমেন্ট করবে, বলবে তাহসান ফ্রেশ টি খান, তাহসান নিজের নামের সাথে এটা অ্যালাইন করে ফেলবে। সাকিব আল হাসান না বললে সাকিব বলবে সাকিব আল লাইফ বয় হাসান। তার মানে এমন জায়গায় যাবে আলটিমেটলি। আপনি দেখেন আগে কি হইতো, যে একটা নাটক হইতো, মাঝখানে একটা অ্যাড। এখন নাটক আপনি দেখাকালীন দেখবেন যে এই দিকে একটা যাচ্ছে, নিচ দিয়ে স্ক্রল হইতেছে, ডানে বামে একটা পাখি লাফ দিতেছে, ঝুড়ির মধ্যে ইয়া পড়তেছে, এই সব কিছু আপনি যখন পত্রিকার কোনো কিছু পড়তে যান দেখবেন যে এরকম। ইভেন আমার কাছে যেটা মনে হয়, আগামী দিনে যেহেতু আইওটি চলে আসবে, তো আইওটি চলে আসলে ধরেন আপনি তৃষ্ণা পাবে যখন, এটা কিন্তু আপনার ডিভাইস জানবে যে কতক্ষণ পর পর আপনার তৃষ্ণা পায়। সো আপনি গিয়ে ফ্রিজ খুলতে নেবেন, তখন ফ্রিজ হয়তো বলে উঠবে যে আপনি ফ্রিজ খুলছেন প্রাণের তৃষ্ণায়, প্রাণাপের সৌজন্যে আপনি ফ্রিজ খুলছেন। ইভেন আমার কাছে মনে হয় যে আগামী দিনে বাসর ঘরে বউয়ের ঘুমটা খুলতে গেলেও আপনাকে একটা স্পন্সরশিপ নিতে হবে। মানে এত গভীরে মার্কেটিং চলে যাচ্ছে আমাদের লাইফের, রন্ধ্রে রন্ধ্রে মানুষের নাম নিউজ পড়ে, এখন বলে যে আমি অমুক জায়েদ ইকবাল বলছি, সে বলবে যে না আমি অমুক ন্যাচারালস প্রেজেন্ট জায়েদ ইকবাল বলছি। মানে নিজের নামের সাথে যেমন আমরা মোহাম্মদ লাগাই বা পদবি লাগাই, তখন ওই মোহাম্মদের পরে একটা ব্র্যান্ড নেম, তারপরে হচ্ছে ইয়ে। মানে আমার কাছে মনে হয় যে এটা আর কোথায় যাবে আসলে, এরপরে তো আর যাওয়ার খুব বেশি জায়গা নেই আমাদের সব কিছুতে। ইভেন আপনি ফোনে বাটন চাপবেন, একটা কল দিতে নিবেন, কল দেওয়ার আগে আপনার একটা অ্যাড দেখাই ফেলবে যে অমুক প্রেজেন্স, ওই কোম্পানি স্যামসাং প্রেজেন্স, আপনি এখন আপনার মায়ের কাছে কল করতেছেন, এমন।
তো এটা মজা করে জিনিসগুলো বলা, বাট আই হোপ যেই জায়গায় জিনিসগুলো যাচ্ছে আলটিমেটলি আমাদের লাইফের রন্ধ্রে রন্ধ্রে প্রতিনিয়ত আমাদেরকে বিজ্ঞাপন দেখতে হবে। এবং এখন এটা 3000 ছিল, মাঝে শুনলাম 6000, এখন শুনতেছি প্রায় 10,000 ধরনের অ্যাডভার্টাইজমেন্ট বা বিজ্ঞাপন আমাদেরকে জোর করে বিভিন্নভাবে দেখানো হয়। আপনি এখন কি ছিল, একটা সময় বিজ্ঞাপন দেওয়ার জন্য টাকা খরচ করতো, আমরাও বিজ্ঞাপন দেখতাম। আর এখন বিজ্ঞাপন না দেখার জন্য ধরেন আমরা ইউটিউবে সাবস্ক্রিপশন নেই যাতে আমাকে বিজ্ঞাপন না দেখায়, এত বিজ্ঞাপনের জগতে আমরা চলে আসি। সো এই যে অ্যাডভার্টাইজমেন্টের যে ক্লাটার, এত জটিল করে অ্যাডভার্টাইজমেন্ট এটা যারা দিচ্ছে, আলটিমেটলি এটা এক সময় কাজ করবে না। এবং এটা আপনারা এখন বুঝতেছেন যে অ্যাডভার্টাইজিংটা কন্টিনিউ চেঞ্জেস, যে জোর করে মানুষকে কিনে সারাদিন। এখন আপনি চিন্তা করে দেখেন, ফেসবুক যে আজ থেকে 3-4 বছর আগে যেভাবে আপনি শান্তিতে চালাতেন, করোনার পর থেকে এই শান্তি কিন্তু আপনি আর পান না। আপনি চালাইতে গেছেন, অমুকে হাজির ভাই আমার মধু নেন, আমার সরিষার তেল নেন, আমার থেকে ঘি নেন, এই যে এমনি খান, এই যে মানে সারাদিন দেখবেন লাইভ করতেছে মানুষ। এইগুলা কিন্তু এক ধরনের বিরক্তি। মানুষ হয়তো সাময়িক কিনতেছে, লং রানে যারা এই যে মানুষকে বিরক্ত করে প্রোডাক্ট বিক্রি করতেছে, এটা কিন্তু লং রানে আর সাস্টেইন করবে না। মানুষ এক সময় ওই ফেসগুলো দেখলে তার বিরক্ত লাগবে। আপনি দেখবেন, আপনি নিজেও খেয়াল করে দেখেন, কিছু মানুষের লাইভ দেখতে দেখতে আপনি এত বিরক্ত, তাদের কারণে এখন ফেসবুকে যাওয়া বন্ধ করে দিচ্ছেন। এখন এইগুলা কেন আমি বললাম, যদিও এগুলো মজা করে বলা, বাট আমাদের চোখের সামনে কিন্তু এখন এগুলো হচ্ছে, যে জোর করে মানুষের গলা চেপে ধরে ইউটিউবে একটা ওয়াজ মাহফিল শুনতেছেন, অথবা একটা ভালো বক্তৃতা শুনতেছেন, অথবা একটা নিউজ দেখতেছেন, হঠাৎ করে একটা অ্যাড চলে আসবে এবং এই অ্যাডটা আপনাকে 5-6 সেকেন্ড বা 3 সেকেন্ড দেখতেই হবে, দেখার পরে স্কিপ করতে পারবেন। তার মানে এই যে জোর করে গলায় চাপ দিয়ে যে আমাদের অ্যাডভার্টাইজিং করা হয়, এইটা আসলে আগামী দিনে বা এখনকার পৃথিবীতে আস্তে আস্তে এটা কাজ করছে না। সেই জায়গায় আপনাকে শুধু অ্যাডভার্টাইজিং এর উপরে ডিপেন্ড করলে কাজ হবে না। দেখেন এইখানে সেথ গডিন, একজন বিশ্ববিখ্যাত ব্র্যান্ড মার্কেটিয়ার, উনি কি বলছেন? The internet killed advertising but opened the door for marketing. সো আমরা শুধু বিজ্ঞাপনের উপরে যে শিখে ফেলছি তোতা পাখির মতো, যে অমুকে লাইভ করে সাকসেস হয়েছে, সবাই মিলে আপনি খেয়াল করে দেখেন তো, সবাই মিলে আমরা লাইভ করতে নেমে গেলাম আর ফেসবুকে খালি প্রোডাক্টের লাইভ। আপনি মানুষই তো ফেসবুকে আসবে না, তাহলে তো আমরাই থেকে যাব, শুধু বিক্রেতারা থাকবো, কোনো ক্রেতা থাকবে না। সো এই সেথ গডিনের এই কথাটা আমি এতক্ষণ যা বললাম, ওনার এই কথার মধ্যে আপনি নির্দেশটা পেয়ে যাবেন। উনি কি বলছে? The internet killed advertising but opened the door for marketing. And targeting is a human hunting term. এই যে আমরা সেগমেন্টেশন টার্গেটিং, উনি বলছে এটা হান্টিং টার্ম। তার মানে ওই যে যেভাবে একটা জিনিসকে তাক করে গুলি করা হয় বা শিকার করা হয় হিংস্রভাবে, হান্টিং মানে কি ওরকম টার্গেট করতেছে আমি, তাকে টার্গেট করে। এজন্য দেখবেন এখন ফেসবুকে অ্যাড দিলে কাজ হয় না, অনেক টাকা খরচ হয়ে যায়, মানুষের খালি অভিযোগ যে ডলার খরচ করতেছে, কাজ হচ্ছে না। বিকজ অফ আমরা সবাই মিলে শুধু অ্যাডভার্টাইজিং এ ফোকাস করতেছি, সবাই মিলে ফেসবুকে লাইভ, সবাই মিলে সারাক্ষণ ফেসবুকে চিন্তা। বাট আমি যে একটু কন্টেন্ট বানাবো, আমি যে একটু মার্কেটিং এর ডিপ ডাউন প্ল্যান করব, সবাই মিলে এখন শুরু করা মানে একটা লাইভ, ইউটিউবে একটা চ্যানেল খোলো, বরাবর সলিউশন আমরা দিয়ে দিচ্ছি। এই জিনিসগুলো কিন্তু কাজ করছে না। সো ব্র্যান্ডস দ্যাট রিয়েলি কেয়ার ডোন্ট টার্গেট দেয়ার অডিয়েন্স বাট এঙ্গেজ উইথ দেম। খুবই পাওয়ারফুল একটা কথা, চিন্তা করে দেখেন, যে আমি টার্গেট করলে খালি শিকার ধরবো, মুরগি ধরবো, এই চিন্তা করলে হবে না। এখন থেকে তাহলে কি করবে? এঙ্গেজ উইথ দেম, কাস্টমারের সাথে এঙ্গেজ হইতে হবে, কাস্টমারকে একটা কমিউনিটিতে রূপান্তর করতে হবে। যত এঙ্গেজ হবেন, যত কমিউনিটি বিল্ড করবেন, তাদের সাথে হয়ে যখন কাজ করবেন, তখন দেখবেন এটা বিগ ব্র্যান্ড। সো আমরা এই পার্সপেক্টিভটাকে যাতে একটু মাথায় রাখি। সো আমরা চেষ্টা করবো আরেকটু দেখার জন্য যে মার্কেটিং আসলে কিভাবে আজকের জায়গায় আসছে এবং আমরা কিভাবে প্রপার মার্কেটিংটা করতে পারি। এটাকে আমি বলছি মার্কেটিং কনসেপ্ট অর এরা। এ পর্যন্ত 6টা এরা মার্কেটিংয়ে আমরা দেখতে পাই। নাম্বার 1, প্রোডাকশন এরা। এই এরাটা শুরু হয় 1860 থেকে 1920 পর্যন্ত এটা চলেছে। মার্কেটিং এরাতে, প্রোডাকশন এরাতে কি ছিল? প্রোডাকশন এরাতে মূল ব্যাপারটা ছিল যে পণ্য উৎপাদন করতে পারলেই সেটা চলতেছে। ধরেন পৃথিবীতে কোনো জুতার নাই, সবাই আমরা খালি পায়ে হাঁটি, খালি পায়ে হাঁটি, আমাদের ধুলা লাগে, ময়লা লাগে, আমরা মাঝে মাঝে ব্যথা পাই, ধনুষ্টঙ্কার হয়, বাট এটার কোনো প্রতিকার আমাদের জানা নাই। এই জন্য ওই যে জুতা আবিষ্কারের কাহিনী আমরা জানি, যে এরকম এক রাজা প্ল্যান নিয়েছিল যে পুরো রাজ্য সে সুন্দর করে চামড়া দিয়ে মুড়িয়ে দিবে। তখন একজন প্ল্যান করলো যে না, পুরো রাজ্য চামড়া দিয়ে মুড়ানো তো অনেক কষ্টের ব্যাপার, তার চেয়ে একটা আমাদের পা দুইটাকে যদি মুড়িয়ে ফেলি, তার মানে জুতা তৈরি হয়ে যায়। তো এখন চিন্তা করেন ওরকম একটা পরিবেশে যেখানে
কোনো জুতা কোম্পানি পৃথিবীতে নাই, একজন যদি শুধুমাত্র জুতাটা প্ল্যান করে বানাইতে পারে কেমন চলবে সেটা। সো প্রোডাকশন এরাতে জিনিসটা এমন হচ্ছিল, মানুষজন প্রোডাক্টের অভাবে ভুগতেছিল, যখনই সে কোনো একটা কিছু প্রোডাকশন করতে পারতেছে ওইটা মানুষ হামলে পড়ে নিচ্ছে, কারণ আর কারো কাছে জুতা নাই, একজন আবিষ্কার করছে, আচ্ছা তার কাছ থেকে নিচ্ছে। সো প্রোডাকশন এরাতে মূল কথা ছিল হলো পণ্য উৎপাদন করতে পারলেই বিক্রি হচ্ছে, এটা হচ্ছে স্টার্টিং। তো এইখানে বিক্রির সাথে আর অন্য কোনো কারিশমা করা, কোনো কমিউনিকেশন প্ল্যান করা, কাস্টমার সন্তুষ্টি, বেটার প্রোডাক্ট বানানো, বেটার সার্ভিস দেওয়া, এগুলো কিছুই ছিল না। জাস্ট একটাই জিনিস ছিল, পণ্য বানাও এবং বেচো, কারণ মানুষের প্রচুর দরকার, পণ্যের পৃথিবীতে অভাব। যেমন ধরেন রেল লাইন পৃথিবীতে নাই, এখন রেল লাইন গভর্নমেন্ট যখন করলো তাহলে মানুষ কি করবে, অটোমেটিক্যালি তো প্রোডাকশনের হাতে রেল লাইন, ওই রেল দিয়েই যাবে। এখন পৃথিবীতে কোনো দ্রুতগতির যানবাহন নাই, তখন ঘোড়া দিয়ে কেউ যখন গাড়ি বানাইছে তখন ঘোড়ার গাড়ি পৃথিবীতে অনেক বিখ্যাত, ওই ঘোড়ার একটা গাড়ি কিনতে পারাটাই ইম্পর্টেন্ট ছিল। দ্যাট ইজ কল প্রোডাকশন এরা। এই এরাতে মূল কথাটা হচ্ছে যে উৎপাদন করো এবং বিক্রি করো, ভালো মানে পণ্য যদি উৎপাদন করতে পারো এটা এমনিতেই বিক্রি হবে। সেকেন্ড যেটা নাম্বার 2, দ্য প্রোডাক্ট এরা। প্রোডাকশন এরাতে ম্যাটারটা ছিল কি পণ্য উৎপাদন করা, অর্থাৎ মানুষকে একটা নিড, এটাকে ফুলফিল করতে পারলেই পণ্যটা বিক্রি হয়ে যেত। প্রোডাক্ট এরাতে এসে একটু ঝামেলা হয়ে গেল, একটু জটিল হয়ে গেল জিনিসটা। জটিলটা কি, এখন দেখলো একজন যখন জুতা বানাইছে, এবং বাংলাদেশে যেটা হয় কোনো একটা প্রোডাক্ট আপনি দেখবেন ইউনিক নিয়ে আসেন, আর হুমড়ি খেয়ে ঝাঁপিয়ে পড়ে যে কিভাবে ওই প্রোডাক্টকে কপি করা যায়। যেমন আমি যে ব্রেভ নামানোর পরে বাংলাদেশের এই বিজনেস বা এই জাতীয় ট্রেনিং যারা পড়ে ঝাঁপায় পড়ছে আমার দিকে, মানে প্রত্যেকটা প্রোগ্রামে অন্তত তাদের 2-4-5 জন লোকজনকে দেখি যে আমি কিভাবে ব্রিফ করলাম, এটা কেমনে, মানে এখন এটাকে কত দ্রুত কপি করা যায়। সো প্রোডাক্ট এরাটা হচ্ছে অনেকটা এরকম যে একজন জুতা বানায় ফেলছে, তার জুতা যখন অনেক চলতেছে তখন চিন্তা করলো যে ঠিক আছে আমিও তো জুতা বানাইতে পারি, আচ্ছা বানাইলো। এরকম 5 জন বানাইছে, এখন অনেক মানুষ যখন বানানো শুরু করছে, এখন প্রতিযোগিতা কি, কাস্টমার চিন্তা করলো আচ্ছা 5 জন জুতা বানাইছে, আমি এখন দেখে নিব কার জুতা সবচেয়ে বেস্ট, কোনটা বেটার। তখন শুরু হয়ে গেল কি, শুধুমাত্র পণ্য বানাইলে হচ্ছে না, বেটার প্রোডাক্ট বানাইতে হচ্ছে। এবং ওই সময় বলা হলো গুড প্রোডাক্ট সেল ইটসেলফ, একটা ভালো পণ্য নিজেই নিজেকে বিক্রি করতে পারে। সো তখন প্রতিযোগিতা গিয়ে থাকলো ভালো পণ্যের দিকে, যেমন বাংলাদেশে ধরেন আড়ং বা নেসলের মতো ব্র্যান্ডগুলো এরকম ভালো পণ্য বানিয়ে কিন্তু তারা মার্কেটে একটা জায়গা দখল করেছে। তো এই প্রোডাক্টের একটা ছিল 1920 থেকে 30-এর মধ্যে মোটামুটি চলছে। তো এই এরাতেও যখন প্রোডাক্ট অনেক বানানো শুরু হলো এবং ভালো পণ্য মানুষ চুজ করা শুরু করলো, তখন কি হলো, থার্ড এরাতে চলে গেল মার্কেটিংটা। থার্ড এরাতে সেলস এরা। সেলস এরাতে গিয়ে ঘটনা যেটা দেখা গেল যে ভালো পণ্য অনেকে বানাচ্ছে, জুতা 5 জনের মধ্যে আমি যে বাছাই করব কাস্টমার, এরকম কোনো উপায় নাই, কারণ 5 জনের জুতাই বেস্ট কোয়ালিটি, 5টাই কাস্টমারের নেওয়ার মতো। এখন কাস্টমার তো তখন কনফিউজ যে কোনটা কিনবো আমি। তো এখন এই বিক্রয় এরাতে যেটা দেখা গেল সেটা হচ্ছে ক্রিয়েটিভ কমিউনিকেশন কনভিন্স কাস্টমার টু বাই। অর্থাৎ আপনি ভালো পণ্য বানাইছেন, এটা ওকে, এই ভালো পণ্য বানালে এখন আর এনাফ হচ্ছে না, কারণ আপনার মতো ভালো পণ্য আরো 10 জন বানাচ্ছে। তাহলে কি দরকার হবে, এখানে ভালো পণ্যের সাথে একটা ক্রিয়েটিভ কমিউনিকেশন লাগছে, যেই কমিউনিকেশনের কারণে মানুষ বুঝতে পারবে যে ইয়েস এই লোক তো সুন্দর করে বলতেছে, তার মানে এরটা বেশি ভালো। তার মানে প্রোডাক্টের পাশাপাশি এখন একটা নতুন টার্ম যোগ হয়ে গেল কমিউনিকেশন, যেই ক্রিয়েটিভ একটা কমিউনিকেশন করে আপনি কাস্টমারকে বুঝাইতে পারতে হবে যে আমারটাই ভালো, দেখো আমি কিন্তু এটা 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 ফিচার, আমার বেনিফিট দেখো, এগুলো যখন বুঝাইতে পারলো মানুষ, তখন দেখলো যে আচ্ছা এই লোকের কথাবার্তা ভালো মনে হইতেছে, আমি তার থেকে কিনি। সেলস এরাতে তখন এটা তৈরি হয়ে গেল যে ক্রিয়েটিভ কমিউনিকেশন ডেভেলপ করা। এখন কমিউনিকেশন যখন একজন ডেভেলপ করা শুরু করলো, 5 জনের মধ্যে একজন সুন্দর কমিউনিকেশন করে তার জুতা ভালো বিক্রি করতেছে, বাকি 4 জন কি বসে থাকবে? তারা চিন্তা করলো আচ্ছা বুঝছি ঘটনা, তুমি তো ভালো ভালো কথা বলে বিক্রি করতেছো, আমরা তো চুপচাপ মনে করছি যে ভালো পণ্য বানাইছি চলবে, এখন তো এটা চলতেছে না। তখন তারাও আবার ভালো ভালো কমিউনিকেশন করা শুরু করলো, ক্রিয়েটিভ কমিউনিকেশন, যে আমার কাছে এটা আছে এইটা, এই যে তখন এটাকে বলা হয়, শুরু হলো মার্কেটিং, দ্য মার্কেটিং এরা। 1950-এর পর থেকে এই জিনিসটা শুরু হলো, এবং তখন থেকে বলা হলো দ্য কাস্টমার ইজ কিং, কাস্টমার হচ্ছে রাজা, তার মন মতো করে সবকিছু হইতে হবে। তখন 4P ডেভেলপ হইল, বলা হচ্ছে প্রোডাক্ট, প্লেস, প্রাইস অ্যান্ড প্রমোশন। এখন শুধু পণ্য আর কমিউনিকেশনে
কাভার হচ্ছে না ব্যাপারটা। এই মার্কেটিং এরাতে তাকে কিং বানানো হলো, তাকে এখন স্যার বলার প্রচলন শুরু হলো। এখন এই যে দেখবেন যে গ্রামীণ ফোনের কাস্টমার কেয়ারে যদি একটা রিক্সাওয়ালাও ফোন দেয়, তাকে এক কথায় 3 বার করে স্যার বলতেছে, বিকজ অফ ওই যে থিওরিটা আসছিল যে কাস্টমার ইজ কিং। এই কিং মেন্টালিটি থেকে কাস্টমারকে এত আদর করা, সম্মান করা, যত্ন করা, এটা শুরু হলো, এই যে স্যার স্যার করা, এই শুরু হলো। তাহলে মার্কেটিং এরাতে কি আসলো? 4টা পি আসলো, 4P। যে এখন শুধুমাত্র পণ্যে হইতেছে না, তাহলে প্রোডাক্ট, প্রাইস। তাহলে আমার পণ্যের সাথে সাথে প্রাইসিংটা একটা কাস্টমারের জন্য ম্যাটার, যে আমার যেই মানের পণ্য দিচ্ছে, যেই ভ্যালু আমাকে দিচ্ছে, সেই ভ্যালু অনুযায়ী প্রাইসিংটা ঠিক আছে কিনা, কাস্টমার এই জিনিসগুলো মেলানো শুরু করলো। তারপরে প্লেসমেন্ট। এখন প্রোডাক্ট, আমি যেই জুতাটা কিনবো হয়তো 2000 টাকা দাম আছে, জুতার সবকিছু ঠিক আছে, কিন্তু জুতাটা আমাকে আনতে 10 কিলোমিটার হেঁটে যাওয়া লাগবে। আমি কি যাব? যাব না। আমি দেখব যে জুতার দাম 2000-এর জায়গায় 2100 টাকা, 100 টাকা বেশি, বাট জুতাটা আমি আমার বাসার নিচ থেকে নামলেই পাশের একটা দোকানে পেয়ে যাচ্ছি। তাহলে প্লেসমেন্টটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াইলো, যে আমি কনভিনিয়েন্স কিনা, যে আমি কাছেই আমার প্লেসটা পাচ্ছি কিনা। তাহলে আমার জুতাটা একটু দাম বেশি হোক, বাট এটা যেহেতু কাছাকাছি, সো আমি এখান থেকে নিব। প্লেসটা একটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াইলো, যার কারণে ওই যে দেখেন সারা পৃথিবীব্যাপী সিস্টেম ডেভেলপ হলো, ম্যানুফ্যাকচারার, এজেন্ট, হোলসেলার, রিটেলার, এই যে চেইনের মাধ্যমে প্রোডাক্ট যাতে সব জায়গায় অ্যাভেলেবেল করে দেওয়া যায়। অর্থাৎ যত জায়গাতে মানুষ চিন্তা করবে যে আমার প্রোডাক্ট দরকার, তার সামনে প্রোডাক্ট হাজির, এই জিনিসটা ব্যাপক। তারপরে প্রমোশনের ব্যাপারটা চলে আসলো, যে হ্যাঁ, পণ্যের সাথে তখন ফ্রি গিফট দেওয়া, পণ্যের সাথে ডিসকাউন্ট দেওয়া, তারপরে পণ্যের বেশি বেশি প্রচার করা, বিভিন্ন মেলাতে বিভিন্ন আয়োজন করা, তারপরে বিভিন্ন বিলবোর্ড লাগানো, নানান রকম পোস্টারিং করা, লিফলেট ছাপানো, প্রমোশন। অর্থাৎ এই মার্কেটিং এরাতে এই 4টা পি নিয়ে ব্যাপক কাজ শুরু হইলো। অর্থাৎ শুধুমাত্র পণ্যে আর জিনিসটা সীমাবদ্ধ রইল না। 3টা স্টেজ পর্যন্ত খেয়াল করে দেখেন, 1, 2, 3 পর্যন্ত আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে প্রোডাক্ট ডোমিনেটেড। 4-এ এসে আর এটা প্রোডাক্ট ডোমিনেটেড থাকতেছে না। 3 থেকে একটু চেঞ্জ হয়েছে, 3-এ প্রোডাক্টের সাথে কমিউনিকেশনটা ঢুকে গেছে, 4-এ এসে প্রোডাক্টের সাথে প্লেস, প্রাইস অ্যান্ড প্রমোশন। এই 4টা মিলে যারা মার্কেটিং ভালো করতে পারতেছে, এই 4টা পিকে যারা বেস্ট কাভার করতে পারছে, বেস্ট ডেলিভার করতে পারছে, তারা কিন্তু তখন মার্কেটে ডোমিনেটিং ব্র্যান্ড হওয়া শুরু করলো। অ্যান্ড এই সিস্টেমটা চলতে থাকলো, চলতে নাম্বার 5-এ এসে এই এরাতে এটা চলে আসলো দা সোসাইটাল কনসেপ্ট। সোসাইটাল কনসেপ্টে এসে বলা শুরু হইলো যে না, এখন তুমি ভালো পণ্য বানাইবা, প্রোডাক্ট, প্লেস, প্রাইস, প্রমোশন ঠিক আছে, কাস্টমারও সন্তুষ্ট ঠিক আছে, বাট তোমাকে এখন এক্সট্রা আরো ভ্যালু দিতে হবে। তুমি এখন দায়িত্বশীল জায়গায় চলে আসো, তুমি এখন বিগ ব্র্যান্ড। তোমায় শুধু মানুষ, কাস্টমারের কথা চিন্তা করলে আর তোমার প্রফিট করলে চিন্তা করলে হবে না। সোসাইটাল কনসেপ্টে তখন চলে আসলো 3টা জিনিস। নাম্বার 1, কাস্টমার সন্তুষ্টি। নাম্বার 2, কোম্পানির প্রফিট। নাম্বার 3, সমাজের কল্যাণ। অর্থাৎ প্রোডাক্টটা যে বিক্রি করছি, এটা থেকে কাস্টমারের সন্তুষ্টি অর্জন করা। এই প্রোডাক্ট বিক্রি করে আমি যাতে প্রফিট হই, কোম্পানি বন্ধ হয়ে গেলে তার লাভ নাই। অ্যান্ড নাম্বার 3 যেটা, সেটা হলো সমাজের কল্যাণ। আমার প্রোডাক্টের মাধ্যমে সমাজের ক্ষতি হয়, এর ধরনের কোনো প্রোডাক্ট মার্কেটিং করা যাবে না। যার বিধায় এই সোসাইটাল কনসেপ্টে এসে দেখা গেল যে বিভিন্ন ব্র্যান্ডগুলো তখন CSR কার্যক্রম শুরু করলো, বিভিন্ন ব্র্যান্ডগুলো তখন হিউম্যানিস্টিক বিহেভিয়ার শুরু করলো। তারা মানুষের ইমোশন ধরে কাজ করে, তারা বিভিন্ন যে ধরনের কার্যক্রম আয়োজন করে, যেমন ধরেন গ্রামীণ ফোন অ্যাক্সেলেটর প্রোগ্রাম। এখন গ্রামীণ ফোন বিক্রি করে সিম, তারা আবার উদ্যোক্তাদের জন্য অ্যাক্সেলেটর প্রোগ্রাম করতেছে। তারপরে ক্লোজ আপের মতো কোম্পানি ক্লোজ আপ 1 শুরু করলো, তারপরে বিভিন্ন লাক্স, চ্যানেল আই, সুপারস্টার শুরু করলো। তার মানে মানুষজন চিন্তা করলো যে ব্র্যান্ডের কাস্টমার সন্তুষ্টির বাইরেও এমন কিছু কার্যক্রম করতে হবে, যেই কার্যক্রমগুলো সমাজের কল্যাণ বয়ে আনে। ডাচ বাংলা শিক্ষাবৃত্তি শুরু করলো। আজকে ব্রিটিশ আমেরিকান টোবাকোর মতো ব্র্যান্ড, তারা দেখা গেল সিগারেট বিক্রি করে, কিন্তু তারা সারা পৃথিবীতে গাছ লাগানো শুরু করলো। তারা এখন বলছে বেটার টুমোরোর কথা। তার মানে প্রত্যেকটা ব্র্যান্ড হয়ে গেল সোসাইটাল কনসেপ্টে একটা মানুষের মতো, একটা দায়িত্বশীল মানুষের মতো, যে আমি সমাজের কল্যাণ করি, আমি পণ্য বিক্রি করে নিজে প্রফিট করি, এবং এমন পণ্য বিক্রি করি যেটা কাস্টমার হ্যাপি থাকে। এই 3টা জিনিস যারা সফলভাবে করতে পারতেছিল, তারাই তখন বিগ ব্র্যান্ড হওয়া শুরু করলো, এবং প্রত্যেকটা ব্র্যান্ড হয়ে গেল হিউম্যানিস্টিক ব্র্যান্ড। প্রত্যেকটা ব্র্যান্ড মানুষের মতো করে বিহেভিয়ার শুরু করলো। এজন্য এখনকার পৃথিবীতে আপনি খেয়াল করে দেখেন যে প্রত্যেকটা ব্র্যান্ড এক একটা মানুষের মতো বিহেভিয়ার করে। ব্র্যান্ডের ইমোশন আছে, প্রত্যেকটা ব্র্যান্ড ইমোশন নিয়ে কাজ করে, কমিউনিকেশন করে, মানুষের মতো শুভেচ্ছা জানায়, বিভিন্ন অ্যানিভার্সারি পালন করে, সকল কার্যক্রম হয়ে গেল মানুষের মতো। এই সোসাইটাল কনসেপ্টটা
ব্যাপক বিস্তার লাভ করা শুরু করলো, কারণ কাস্টমার এটা বিবেচনা করা শুরু করলো যে আমি একটা প্রোডাক্ট কিনতেছি, আমি শুধু লাক্স সাবান কিনতেছি না, লাক্স সাবান শুধু সাবান হিসেবে মার্কেটে পরিচিত থাকলো না, তারা বিউটি, বোল্ডনেস, সেলিব্রেশন, মানুষের অ্যাচিভমেন্ট এই জায়গাগুলোতে ভূমিকা রাখা শুরু করলো। এখন সাবান আমি গোসল করার জন্য কিনবো, কিন্তু এটা শুধু আর সাবানে সীমাবদ্ধ রাখলে আপনি মার্কেটিং করতেছেন সেই প্রোডাক্ট এরা পর্যন্ত, নাম্বার 2 পর্যন্ত রয়ে গেছেন। এই সাবান কিভাবে সমাজের বিভিন্ন জায়গাতে পরিবর্তন আনতেছে। আজকে সার্ফ এক্সেল ডিটারজেন্ট বিক্রি করতেছে, এই ডিটারজেন্ট দিয়ে আদার্স আমি সমাজে কি কি ভালো ভালো কাজ করতেছি, এইটা আপনি এখন বলবেন স্যার এটা কি মানুষটা সচেতনভাবে চিন্তা করে? না, করে না। কিন্তু অসচেতনভাবেও সাবকনশাস মাইন্ডে, অবচেতনভাবে তাদের মাইন্ডে একটা পারসেপশন তৈরি হয় যে না, এই ব্র্যান্ডটা এত ভালো ভালো কাজ করে, আমি তাদের প্রোডাক্টই কিনবো। তখন এই জন্য ব্র্যান্ড দেখবেন গাছ লাগায় মানুষের মতো, ব্র্যান্ড গিয়ে শীত বস্ত্র বিতরণ করে, বিভিন্ন ব্র্যান্ডগুলো প্রতিযোগিতার আয়োজন করে, মানুষকে ডেভেলপ করে, গ্রামের সাধারণ মানুষকে তুলে আনার চেষ্টা করে, বিভিন্ন ধরনের কার্যক্রম দিয়ে ব্র্যান্ড বুঝাইতে চায় যে দেখো আমি এমন ব্র্যান্ড, আমি সোসাইটির জন্য, আমি কান্ট্রির জন্য, আমি মানুষের জন্য কত কিছু কিনতেছি। তার মানে তুমি যদি পারপাসফুল মানুষ হও, প্রত্যেকটা মানুষের মধ্যে একটা ইমোশন আছে, প্রত্যেকটা মানুষ সমাজ, সোসাইটি বলেন, দেশ বলেন, মানুষজন করতে চায়। তো সে যখন দেখে আমি এমন ব্র্যান্ডের জিনিসই কিনবো যেই ব্র্যান্ডের বিগার পারপাস আছে, এই জন্য ব্র্যান্ডগুলো হয়ে গেল এবার পারপাস ড্রিভেন ব্র্যান্ড। আপনি বিভিন্ন ব্র্যান্ডের ওয়েবসাইটগুলো ঘাটলে দেখবেন যে তাদের আলাদা আলাদা পারপাস আছে। এতদিন পর্যন্ত পৃথিবীতে পারপাস ছিল শুধু মানুষের, এখন হয়ে গেল ব্র্যান্ডেরও পারপাস আছে। এতদিন পর্যন্ত শুধুমাত্র ভিশন ছিল মানুষের যে আমি লাইফে এটা হতে চাই, এখন ব্র্যান্ডেরও ভিশন হয়ে গেল যে আমি ব্র্যান্ড এটা করতে চাই, আমার মিশন এটা, আমার পারপাস। সেইখানে পণ্যের সাথে, টাকা পয়সার সাথে কোনো কথাবার্তা নাই। তাদের মিশন ভিশন, আপনি যদি বড় বড় নেসলের মিশন ভিশন পড়েন, গুগলের পড়েন, অ্যামাজনের পড়েন, আপনারা ঢুকে ঢুকে এগুলো পড়বেন, দেখবেন আশ্চর্য হয়ে যাবেন। এই সকল কথাবার্তা এই সোসাইটাল কনসেপ্টকে ঘিরে, এবং এই সকল কথাবার্তার মূলে একটা মানুষের মতো, একটা দায়িত্বশীল মানুষ পরিবারে যেভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, একটা ব্র্যান্ড হয়ে গেল এই বিশ্ব নামক যে পরিবার, এই পরিবারের দায়িত্বশীল কর্তা। এবং যেই ব্র্যান্ড যত দায়িত্ব প্রকাশ করতে পারলো, সেই ব্র্যান্ড দিন দিন তত বড় হওয়া শুরু করলো। দেন নাম্বার 6, এটা আবার আরো ডেভেলপ হচ্ছে। এই এরাটা আরো ডেভেলপ হয়ে গেলে চলে আসলো দ্য হলিস্টিক কনসেপ্ট। এই যে 21শ শতাব্দীতে এসে ব্র্যান্ড চলে আসছে একটা হলিস্টিক কনসেপ্টে, মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড। শুধুমাত্র দেখেন, আপনি খেয়াল করে দেখেন, মার্কেটিং বলতে আমরা আগে বুঝতাম শপিং, তারপরে বুঝতাম অ্যাডভার্টাইজিং, এরপরে বুঝি যে পণ্য কিনে বিক্রি করা। এখন দেখেন এই দুইটা কনসেপ্ট চলে গেছে সেই 1820 থেকে 1920-30-এর মধ্যে, 1860 থেকে। এরপরে গত 100 বছরে মার্কেটিং কোথায় চলে আসছে, আর আমরা আমাদের দেশে বিশেষ করে এসএমই উদ্যোক্তাদের দেখি যে সবাই সেই আগের প্রোডাক্ট এরাতে যেভাবে মার্কেটিং হইতো সেই স্টাইলের মার্কেটিং করে আমরা আগাইতে চাচ্ছি। দ্য হলিস্টিক এরাটা হচ্ছে একটা পূর্ণাঙ্গ মার্কেটিং সলিউশন, পূর্ণাঙ্গ মার্কেটিং কনসেপ্ট। এই হোলিস্টিক এরা হচ্ছে আবার 4টা কনসেপ্টের সমষ্টি, 4টা ভাগে এই কনসেপ্টটা ভাগ করা, সেটা আমরা একটু দেখি। 4 parts of holistic marketing concept. Number 1, internal marketing. Number 2, integrated marketing. Number 3, relationship marketing. Number 4 হচ্ছে humanistic marketing. Number 1, internal marketing. Internal marketing মানে কি? এই মার্কেটিং কনসেপ্টে যেটা বলা হচ্ছে যে মার্কেটিং এখন শুধুমাত্র কাস্টমারের জন্য সীমাবদ্ধ থাকবে না। মার্কেটিং তার ইন্টারনাল যে টিম আছে, আপনার অফিসে যে অ্যাকাউন্টস ডিভিশন আছে, আপনার অফিসে যে প্রোডাকশন টিম আছে, আপনার ফ্যাক্টরিতে যে লেবার আছে, ইন্টারনাল মার্কেটিং কি কাজ করবে, এই সবার মধ্যে একটা সমন্বয় তৈরি করবে, তাদেরকে দক্ষ করা নিয়ে কাজ করবে। কারণ একটা দক্ষ জনবল, একটা সন্তুষ্ট জনবল, একটা প্রশিক্ষিত টিম কাস্টমারকে বেস্ট সাপোর্টটা দিতে পারবে। আপনি দেখেন এই যে ডেভিড ওগলবির কথা আপনারা জানেন, যে কপি রাইটিং এবং অ্যাডভার্টাইজিং এর জন্য ওনাকে ওয়ান অফ দ্য গুরু হিসেবে বলা হয়। উনি রোলস রয়েস গাড়ির জন্য একটা বিশ্ববিখ্যাত স্লোগান আপনারা জানেন যে রেডি করেছিল, যে প্রতি ঘন্টায় 60 মিনিটে গাড়িটা চলবে, এবং এই চলাকালীন আপনি শুধু একটা সাউন্ড শুনতে পারবেন, ঘড়ি টিকটিক। অর্থাৎ ওই গাড়ির ভিতরে আপনার যে হাতে ঘড়ি থাকবে, এই ঘড়ির যে টিকটিক সাউন্ড, এটা বাদে কিছু শুনতে পারবেন না। এই যে বিশ্ববিখ্যাত যে কপিটা এত পাওয়ারফুল, কোথায় সে পেয়েছে? সেই জিনিসটা পেয়েছে ওই ফ্যাক্টরির লেবারদের সাথে কথা বলে, রোলস রয়েসের ম্যানেজমেন্টের সাথে কথা বলছে,
সমস্ত টিমের মার্কেটিং যারা করে তাদের সাথে, ব্র্যান্ডের সাথে কথা বলেছে। সর্বশেষ সে ফ্যাক্টরিতে চলে গেছে, ফ্যাক্টরি লেবারদের সাথে কথা বলছে যে বলো তো এই গাড়িটা যে তোমরা বানাচ্ছ এটার স্পেশাল কোন জায়গাটা তোমার কাছে মনে হয়। তখন ওইখানের একজন বলছিল যে এই গাড়িটার স্পেশালিটি হচ্ছে যে এটা একদম সাউন্ড প্রুফ, এই গাড়ির ভিতরে যারা বসবে তারা একদম কোনো ধরনের সাউন্ড পাবে না। দেখেন ওই যে আইডিয়াটা পিক করছে। সো ইন্টারনাল মার্কেটিং এর মেইন জায়গাটা হচ্ছে যে আপনার মার্কেটিং টিম সুপার ডুপার, প্রোডাক্ট বিক্রি করতেছেন অনেক, কিন্তু আপনার কাস্টমার সার্ভিস এই মার্কেটিং এর মেসেজগুলোর সাথে অ্যালাইন না। আপনার প্রোডাক্ট টিম এটা গুরুত্ব দিচ্ছে না। আপনি যেই স্টাইলে মার্কেটিং করছেন, এখন ওই স্টাইলটা, ওই মার্কেটিং মেসেজটা যদি আপনার ফ্যাক্টরি টিম না জানে, সে তো ওই বিশ্বমানের প্রোডাক্ট আপনাকে ডেলিভার করবে না। কাস্টমার সার্ভিস যদি না জানে, সে প্রপার কাস্টমার সার্ভিসটা করতে পারবে না। তাহলে তখন কি হবে, অ্যালাইনমেন্টটা ঠিক থাকবে না। সো ইন্টারনাল মার্কেটিং কি করে, এই পুরো কোম্পানির সমস্ত কর্মীদেরকে একটা প্রপার অ্যালাইনমেন্টে নিয়ে আসে যে দিস ইজ মার্কেটিং, আমরা এটা করছি এবং এটার এই হচ্ছে ব্যাকএন্ড থেকে আপনাদের সাপোর্টটা লাগবে। সো ফুল টিম যখন একসাথে করে মার্কেটিংকে সাপোর্ট করছে, দ্যাট ইজ কল ইন্টারনাল মার্কেটিং। এবং এই হলিস্টিক মার্কেটিং এটা চলে আসছে যে মার্কেটিং মানে এখন এমন না আমি শুধুমাত্র কাস্টমারের কাছে যাব, গিয়ে বলবো ভাই আমার প্রোডাক্ট সেরা নেন, এইখানে শেষ না। কারণ প্রোডাক্ট তো মার্কেটিং টিম বানায় না, প্রোডাকশন টিম বানায়। অ্যাকাউন্টস তো দেখাশোনা করে অ্যাকাউন্টস টিম। তারা যদি ঠিক মতো বিল পে না করে ভেন্ডরদের, ভেন্ডররা আপনারা সঠিক টাইমে প্রোডাক্ট সাপ্লাই দিবে না, দেখবেন পণ্য রেডি হয়নি। সো ইন্টারনাল মার্কেটিং কি করে, দক্ষ কর্মী তৈরি করে, কর্মীদের মধ্যে একটা সমন্বয় তৈরি করে এবং কর্মীদেরকে একটা বেস্ট সার্ভিস দেওয়ার জন্য প্রস্তুত করে। নাম্বার 2, ইন্টিগ্রেটেড মার্কেটিং কনসেপ্ট। সো ইন্টিগ্রেটেড মার্কেটিং কনসেপ্টের মূল কথা হচ্ছে, মার্কেটিংয়ে আমরা দেখলাম যে মার্কেটিং কনসেপ্টে পি ছিল 4টা, 4P: প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন। বাট এই ইন্টিগ্রেটেড মার্কেটিংয়ে এসে বললো যে না, শুধু ওইখানে সীমাবদ্ধ, এই 4টা পি এর সাথে আরও পি যোগ করা লাগবে। কি পি যোগ করলো? যোগ করলো পিপল। যে মার্কেটিং তো পুরো মানুষ নিয়ে কাজ করে, সো পিপলটা ইম্পর্টেন্ট। তারপরে কি যোগ করলো? ফিজিক্যাল এভিডেন্স, মার্কেটিং এর ক্রেডিবিলিটি দরকার। তারপরে কি যোগ করলো? প্রসেস, যে এই পুরো কোম্পানির সিস্টেম বা প্রসেসটা এমনভাবে ডিজাইন থাকতে হবে যাতে আমার মার্কেটিংয়ে পুরো জিনিসটা খুব হেল্প করে। এবং এই 7P কে তখন ইন্টিগ্রেটেড মার্কেটিংয়ে 7C হিসেবে গ্রহণ করা হলো। কিরকম? যেমন ধরেন 7P তে প্রথম পি স্ট্যান্ডস ফর আমরা জানি প্রাইস। তাহলে প্রাইসটা আপনার জন্য প্রাইস, কাস্টমারের জন্য এটা কি? কস্ট। তাহলে এখন চিন্তা করা হচ্ছে আমি তো একটা প্রাইস নির্ধারণ করলে হবে না, আমাকে দেখতে হবে কাস্টমারের ওই কস্ট করার অবস্থাটা আছে কিনা, সেইভাবে আমি জিনিসটা, তাহলে আমার প্রাইসটা আমি তার জন্য নির্ধারণ করব যেই কাস্টমারের ওই কস্টটা বেয়ার করার ক্ষমতা আছে। তারপরে কি ধরেন প্রোডাক্ট, তাহলে আপনার জন্য যেটা প্রোডাক্ট, কাস্টমারের পয়েন্ট অফ ভিউতে সে কি কাস্টমার, তাহলে এই পিটা সিতে কনভার্ট হলে প্রোডাক্ট কনভার্ট হয়ে হচ্ছে কাস্টমার, প্রাইস কনভার্ট হয়ে সিতে হইতেছে কস্ট। তারপরে প্লেস, আপনার জন্য যেটা প্লেস, কাস্টমারের জন্য এটা কনভিনিয়েন্ট, তাহলে আমি ওই সকল প্লেসে থাকবো যেই সকল জায়গায় কনভিনিয়েন্ট হয়। যার কারণে দেখবেন যে এখনকার পৃথিবীতে ই কমার্সের জন্ম হলো কোত্থেকে? এইখান থেকে, যে কাস্টমার যখন দরকার হবে ওই দিনে ক্লিক। এই যে ই কমার্সের পরে এখন কিউ কমার্স চলে আসছে। কিউ কমার্স মানে কি? কুইক কমার্স। একটা সময় পৃথিবীতে দেখবেন ই কমার্স আর থাকবে না, কুইক কমার্সে চলে আসবে। কারণ মানুষ এখন ফাস্টার ওয়ার্ল্ডে যাচ্ছে, দিন দিন গতিশীল হইতেছে। মানুষ একটা অর্ডার দিয়ে এক সপ্তাহ বসে থাকবে না, যে ফাস্টার দিতে পারবে সে বিজনেস করবে। তখন সবাই যখন ফাস্টার হবে আলটিমেটলি ই কমার্স হয়ে যাবে কিউ কমার্স। আজকে ফুড পান্ডা রাজত্ব দেখেন, আজকে পাঠাও দেখেন, তারা দ্রুত ডেলিভারি, চাল ডাল দেখেন 1 ঘন্টায় ডেলিভারি, আধা ঘন্টায় ডেলিভারি। যারা এইটা করতে পারছে তারা কিন্তু সফল হচ্ছে। তাহলে এটা প্লেস হয়ে গেল কনভিনিয়েন্ট। প্রমোশন হয়ে গেল কি? কমিউনিকেশন। আপনার জন্য যেটা প্রমোশন, কাস্টমারের জন্য এটা কমিউনিকেশন। আপনি তার মতো, তার ভাষায়, তার ভাবে জিনিসটা বলতে পারছেন কিনা, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। তারপরে কি? পিপল হয়ে গেল কাস্টমারের জন্য কি? কাস্টমার সার্ভিস। মানুষ মানে কি? আপনার কাস্টমার, আপনি বলছেন পিপল, আর কাস্টমারের জন্য এটা কাস্টমার সার্ভিস। সে আপনার কাছ থেকে পণ্য কিনে প্রপার যে সার্ভিসটা পাওয়ার কথা এটা সে পাচ্ছে কিনা। প্রোডাক্ট কিনা পর্যন্ত আগে মার্কেটিং শেষ ছিল, আর এখন বলছে না, প্রোডাক্ট কিনা থেকে মার্কেটিং আরো গভীরভাবে শুরু। এটা আমরা আজকে আলোচনায় আরো দেখব। ওইখান থেকে অ্যাকচুয়াল ডেভেলপমেন্টটা শুরু হইতেছে। তার মানে পিপল মানে হচ্ছে কাস্টমার সার্ভিস। তারপরে ফিজিক্যাল এভিডেন্স মানে এটা কাস্টমারের জন্য ক্রেডিবিলিটি। আমি যে এখানে ক্লাস নিচ্ছি, তাহলে আমার ফিজিক্যাল এভিডেন্স কি?
আমি 5টা জাতীয় পর্যায়ের অ্যাওয়ার্ড পেয়েছি, আমার 6টা ইন্টারন্যাশনাল সার্টিফিকেশন আছে, আমি নিজে 8টা ব্র্যান্ডকে নিজে লিড দিয়ে দায়িত্ব নিয়ে এগুলোকে ডেভেলপ করেছি। প্রত্যেকটা ব্র্যান্ড এখন এস্টাবলিশ, যেখানে আমরা বাংলাদেশের টপ কোম্পানিগুলো স্কয়ার, ইবনে সিনা, রেনেটা, এসকেএফ, নাভানা এরকম বড় বড় ব্র্যান্ডগুলোর সাথে আমরা কাজ করছি। আমরা ইন্টারন্যাশনালি অ্যামাজনে আমার প্রোডাক্টকে পৌঁছে দিতে পেরেছি। সো এই যে ব্যাপারগুলা, এটা কি ক্রেডিবিলিটি? তো আমার জন্য এটা এভিডেন্স, আর আপনার জন্য কি এটা ক্রেডিবিলিটি। আপনি দেখতেছেন যে এই লোকটার কি কি ক্রেডিবিলিটি আছে, তার কথা আমি 3 ঘন্টা ব্যাপী শুনবো, আমি তার কোর্সে 2 লাখ 3 লাখ টাকা দিয়ে জয়েন করব। ঠিক একইভাবে আপনার প্রোডাক্টের এভিডেন্স কি কি আছে, যে এভিডেন্সগুলো তার কাছে একটা ক্রেডিবিলিটি তৈরি করবে। তখন কি হবে, কাস্টমার আপনার কাছ থেকে প্রোডাক্ট নিবে। দেন লাস্ট ওয়ান যেটা মার্কেটিং এর পি, সেটা হচ্ছে প্রসেস। প্রসেসটা কাস্টমারের জন্য কি, কানেকশন। প্রসেসটা মানে কি, কানেকশন। আপনি যত কিছু বানাচ্ছেন, প্রোডাক্ট বলেন, আপনার কমিউনিকেশন বলেন, এই সবগুলা জিনিস কি কাস্টমারের সাথে তো কানেক্ট হতে হবে, কাস্টমার আপনাকে সহজে পেতে হবে। এখন আপনি ধরেন ভিমিওতে প্রতিদিন একটা করে ভিডিও দেওয়া শুরু করলেন, কিন্তু ভিমিও বাংলাদেশে কয়জন সাবস্ক্রাইব করে রাখছে? লাভ হচ্ছে না। তাহলে কানেকশন, যেইখানে কাস্টমার আছে ওইখানে আপনি যাতে থাকেন, আপনাকে যাতে কানেক্টেড পায়, অর্থাৎ কাস্টমার যখন আপনার কথা চিন্তা করবে তখন যাতে টপ অফ মাইন্ডে আপনি থাকেন এবং ফিজিক্যালি আপনার প্রোডাক্টটা সে ইজিলি নিতে পারে। দ্যাট ইজ দ্য কানেকশন। ওই প্রসেসটা আপনাকে ডেভেলপ করতে হবে, যে মানে যখনই কাস্টমারের প্রয়োজন হবে তখন যাতে জিনিসটা আপনার কাছ থেকে পায়। সো এই হোল জিনিসটা, এই 7Pটাকে, প্রত্যেকটা পিকে এবং প্রত্যেকটা পিকে সির মতো করে ধরে এগুলোকে ইন্টিগ্রেটেড ওয়েতে মার্কেটিং করা। এবং ফিলিপ কটলার এখানে সুন্দর করে বলেছেন যে ইন্টিগ্রেটেড মার্কেটিং ইজ মিক্সিং অ্যান্ড ম্যাচিং মার্কেটিং ফর ম্যাক্সিমাইজিং দ্য ইন্ডিভিজুয়াল অ্যান্ড গ্রুপ পটেনশিয়াল, গ্রুপ এফর্ট। অর্থাৎ মিক্সিং অ্যান্ড ম্যাচিং অ্যাক্টিভিটিস, এই যে পুরো ইন্টিগ্রেটেড মার্কেটিংয়ের আমি 7টা কম্পোনেন্ট এতক্ষণ আলোচনা করলাম, এই সবগুলো জায়গাতে আপনার একসাথে ইন্টিগ্রেটেড হইতে হবে, মিক্সিং অ্যান্ড ম্যাচিং হইতে হবে। সবগুলো যদি প্রপার মিক্সিং অ্যান্ড ম্যাচিং হয়, এটা অনেকটা রেসিপির মতো, এটা অনেকটা A+ পাওয়ার মতো। আপনি বাংলাতে কোনো প্রিপারেশনই নিলেন না, সব সাবজেক্টে 90+, বাংলাতে ফেল করলেন, আপনার F গ্রেড চলে আসবে। অথবা বাংলাতে আপনি হয়তো 50+ পেয়েছেন, আপনার A+টা কিন্তু মিস হয়ে যাবে। সো ইন্টিগ্রেটেড মার্কেটিং হচ্ছে আমার এই প্রত্যেকটা কম্পোনেন্টকে এমনভাবে রেসিপির মতো, আপনি লবণটা দেন নাই, খাবারের টেস্ট শেষ। আপনার ঝাল দেওয়া হয় নাই, তার মানে ওই টেস্টটা লাগবে না। তো প্রত্যেকটা মশলা, প্রত্যেকটা উপাদান ঠিকঠাক কাজ করছে কিনা। সো ইন্টিগ্রেটেড মার্কেটিং এই জায়গাটা নিয়ে কাজ করে। নাম্বার 3, রিলেশনশিপ মার্কেটিং। ফিলিপ কটলার আমরা এই পর্যন্ত শুনলাম যে মার্কেটিংয়ের সংজ্ঞা ডেভেলপ করতে করতে অনেক অ্যাডভান্সে নিয়ে আসছে। সর্বশেষ উনি মার্কেটিংটাকে এইভাবে ব্যাখ্যা করছেন যে মার্কেটিং ইজ অল অ্যাবাউট রিলেশনশিপ। রিলেশনশিপ মার্কেটিংটা মানে কি, এই হলিস্টিক, আমরা কিন্তু এখন হলিস্টিক মার্কেটিং কনসেপ্টটা নিয়ে কথা বলছি। মার্কেটিং এর লাস্ট ধাপ, সর্বশেষ আপডেটেড মার্কেটিং কোথায় আছে সেই জায়গা নিয়ে কথা বলছি। দেখেন এখনকার পৃথিবীতে যেমন আমরা কর্পোরেটে যে মার্কেটিং করি, ইটস অল অ্যাবাউট রিলেশনশিপ মার্কেটিং। আমি যেই প্রোডাক্ট ওইখানে পাঠাই, আপনি আমার প্রোডাক্টের দাম 200 টাকা, আপনি 180 টাকা আপনার প্রোডাক্ট দিবেন, দেখবেন আপনারটা অর্ডার হইতেছে না। হোয়ারেজ হইতে পারে আপনারটা আমার চেয়ে কোয়ালিটিও ভালো, প্রাইসও কম, বিকজ অফ দ্য রিলেশন। আমি লং রানে তাকে এমনভাবে সার্ভিস দিয়েছি, অন টাইমে, হঠাৎ করে রাত 12টায় ফোন দিয়ে বলছে যে আমার 2 দিন পরে এই পরিমাণ প্রোডাক্ট ডেলিভারি, আমরা দৌড়ঝাঁপ করে তাকে দিয়ে আসি। বিভিন্নভাবে তার সাথে জিনিসটাকে আমরা মেনটেন করে রিলেশনটা এমন একটা জায়গায় নিয়ে গেছি বিদে আমাকে আমার বাইরে সে ভাবতে পারে না। দ্যাটস কল রিলেশনশিপ। সো এই রিলেশনশিপটা কি শুধুমাত্র কাস্টমারের সাথে ব্র্যান্ডের, কাস্টমারের সাথে ব্র্যান্ড প্রমোটারের না, এই রিলেশনশিপটা হোল কোম্পানির। আপনার কোম্পানিতে যারা ধরেন ভেন্ডর হিসেবে সাপ্লায়ার আপনাকে প্রোডাক্ট দেয়, তার বিল আপনি টাইমলি দেন না, এটাও কিন্তু আপনার মার্কেটিংয়ে ইম্প্যাক্ট ফেলে। যেমন আমরা অনেক কোম্পানির সাথে বিজনেস করি, এর মধ্যে ধরেন রকমারি আমাদের একটা বিগেস্ট কাস্টমার। এখন রকমারি বিগেস্ট কাস্টমার, তাদের সাথে আমার এভরি মান্থে একটা লেনদেন থাকে, প্রতি মাসে আমাকে 2টা বিল পড়ে। আমার যেহেতু একটা প্রকাশনী আছে, আমার প্রকাশনীর বিলও দেয়, আবার ন্যাচারালসের সাথে পার্লের সাথেও যেহেতু বিজনেস আছে, সেগুলোতেও রকমারি এভরি মান্থে পেমেন্ট করে। একটা জিনিস আমি বলবো যে তাদের সাথে রিলেশন তো ভালোই, আরেকটা জিনিস যেটা, তাদের পেমেন্টটা খুবই চমৎকার। আজ পর্যন্ত এই যে যত বছর ধরে বিজনেস করি, কোনোদিন রকমারি টিমকে আমাদেরকে ফোন করে বলা লাগে নাই যে আমাদের পেমেন্টটা দিয়ে দেন। এভরি মান্থের 15 তারিখের মধ্যে সুন্দর করে ধরেন একটা মেসেজ চলে আসছে যে আগামী 2 দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে এই টাকাটা যাবে। এবং আমাদের প্রত্যেকটা কোম্পানির জন্য সেপারেট নাম্বার, সেপারেটভাবে এই মেসেজগুলো আমার প্রকাশনীর জন্য চলে আসতেছে, ন্যাচারালসের জন্য, পার্লের জন্য চলে আসতেছে।
এই যে অন টাইম তারা পেমেন্টটা দেয়, আজকে যে আমি এতগুলো মানুষের সামনে এটা বললাম, দ্যাটস ওয়ান কাইন্ড অফ মার্কেটিং। এই যে রিলেশনশিপটা রক্ষার ক্ষেত্রে এটাও কিন্তু ইম্পর্টেন্ট। আমরা এরকম অনেক ব্র্যান্ডের নামই জানি যে যারা ঠিকমতো ভেন্ডর পেমেন্ট দেয় না, যারা মানুষকে ঘুরায় ইয়া করে, এগুলো কিন্তু তার ব্র্যান্ডে ইম্প্যাক্ট ফেলতেছে। হ্যাঁ, ও হয়তো অনেক বড় হয়ে গেছে বিদায় ওর ক্ষতিটা আমরা দেখতে পাই না, কিন্তু যারা ছোট থেকে বড় হইতে চাচ্ছে তারা এই জিনিসগুলো, চেক আপনি একজনকে দিলে অন ডেটে আপনি পাস করাবেন। তার মানে রিলেশন মানে কি, আমার পুরো কোম্পানির কর্মীদের সাথে কোম্পানির রিলেশন, কোম্পানির সাথে ভেন্ডর যারা আছে তাদের রিলেশন, সাপ্লায়ার যারা আছে তাদের রিলেশন। আপনি ধরেন একটা প্রিন্ট হাউস থেকে আপনি আপনার কোম্পানির জন্য বিভিন্ন প্রিন্টিং ম্যাটেরিয়াল সাপ্লাই নেন, আপনি তার সাথে রিলেশন ভালো না, ও কিন্তু আপনার ব্যাপারে বাকি প্রিন্ট হাউসদেরকে বলা শুরু করবে। তার মানে আপনার রিলেশন খারাপ থাকবে। আর যখন রিলেশন ভালো, আপনার রাত 12টায় মনে হয়েছে আচ্ছা আমার কালকে সকালে এই জিনিসটা তো আর্জেন্ট দরকার, আমার তো প্রিন্ট নাই, তাকে ফোন দিবেন, দেখবে যে অনেক সময় এমন হয়, আমাদের দেখেছি যে রাতের বেলায় তার প্রিন্ট হাউস খুলে আমাদেরকে প্রিন্টিং সার্ভিস দিয়েছে। দ্যাটস দ্য পাওয়ার অফ রিলেশন। সো আপনার ব্র্যান্ড বা আপনার কোম্পানির সাথে রিলেটেড যতগুলো সাপ্লায়ার, ভেন্ডর, যতগুলো মানুষ, যতগুলো স্টেক হোল্ডার আছে, নট অনলি কাস্টমারের সাথে রিলেশন। আমরা রিলেশন বললে একটা জিনিস এতদিন বুঝতাম যে রিলেশন মানে কাস্টমারের সাথে সেই রিলেশন। নো, আপনার রিলেশন মানে যত স্টেক হোল্ডার, কোম্পানির শেয়ার হোল্ডার থাকবে, কোম্পানির ইনভেস্টর থাকবে, ল এনফোর্সমেন্টের লোকজন থাকবে, মিডিয়া থাকবে, এই সবগুলো জায়গার সাথে রিলেশন মেনটেন করা হচ্ছে রিলেশনশিপ মার্কেটিং। অ্যান্ড আমরা লাস্ট ওয়ানে চলে আসছি, যেটাকে আমরা বলছি হিউম্যানিস্টিক মার্কেটিং। হিউম্যানিস্টিক মার্কেটিং মানে কি, মার্কেটিংকে আমরা এখন বা একটা ব্র্যান্ডকে আমরা এখন একটা মানুষের মতো মনে করি। ব্র্যান্ড এখন একটা দায়িত্বশীল মানুষ। একটা সংসারে একটা বাবা বা একটা মা যেমন দায়িত্বশীল থাকে, সে তার সংসারটাকে সবসময় গুছিয়ে রাখে, সে তার সংসারে বেস্ট জিনিসগুলো করার চেষ্টা করে। হিউম্যানিস্টিক মার্কেটিং হচ্ছে এই জায়গাটা, সে দায়িত্বশীল জায়গাতে কাজ করবে, সে এমন কোনো কাজ করবে না যেই কাজে এই হিউম্যানিটির, এই কমিউনিটির, এই পৃথিবীর ক্ষতি হয়। আজকে দেখেন আমরা ন্যাচারালস থেকে যেই ব্র্যান্ডটা ডেভেলপ করার চেষ্টা করছি, অর্গানিক ফুড নিয়ে বা হার্বসের আইটেম নিয়ে, আমরা গ্লাস জারে প্রোডাক্ট নিয়ে আসছি, আমরা এটার মধ্যে উপরে চটের ইয়া দিয়েছি, তারপরে এটার যে উপরে মোড়কীকরণটা করছি যে কাগজ দিয়ে, এটাও একদম মানে ইকো ফ্রেন্ডলি কাগজ দিয়ে আমরা পুরো জিনিসটা করছি। এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ হিউম্যানিস্টিক মার্কেটিংয়ের একটা পার্ট। কেন আমরা কেন এটাতে গেলাম, এটার পিছনে আমাদের খরচ হইতেছে, প্রাইস বাড়তেছে, বাট ইটসেলফ এটা আমাদের কিন্তু একটা ভ্যালু অ্যাড করছে, কাস্টমারে এক্সট্রা ভ্যালু দিচ্ছে। এখন এই জায়গাতে আমি প্লাস্টিক জার দিয়েও করতে পারি, কিন্তু প্লাস্টিকের যে এই যে ক্ষতিটা, এই প্রভাবটা কিন্তু আমরা সবাই জানি। সো এই প্লাস্টিকের বিপরীতে যখন আমরা এই জিনিসটাকে ডেভেলপ করার চেষ্টা করছি, হ্যাঁ আমরা হয়তো 100% এখনো করতে পারিনি, বাট যতটুকুই করছি এটার কারণে কিন্তু কাস্টমারের থেকে আমরা গুড ফিডব্যাক পাই যে না আপনাদের প্যাকেজিংগুলো সুন্দর করেছেন, আপনারা ইকো ফ্রেন্ডলি জিনিসপত্র নিয়ে কাজ করার চেষ্টা করছেন। সো আমি যখন এই যে হিউম্যানিস্টিক একটা ব্র্যান্ড বানাবো, আমি এমন কাজ করব যেটা এই পৃথিবীর জন্য, মানব সভ্যতার জন্য ক্ষতি করে না, তখন মানুষ এটাকে মানে বেস্ট ব্র্যান্ড হিসেবে নিজের মনে, নিজের অজান্তে একটা জায়গা তৈরি করে দিবে। এখন এই যে এতগুলো মার্কেটিং কনসেপ্ট নিয়ে কথা বললাম, এখন আমরা কি করব যারা স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, আমি তাদের জন্য বলবো যে লাস্ট মার্কেটিংয়ের আপডেট পর্যন্ত আপনাদের কাছে আজকে আমি শেয়ার করার চেষ্টা করলাম ব্রিফলি। এখন আপনি যত আপডেটেড জায়গা ধরে কাজ করতে পারেন তত বেটার। অ্যাটলিস্ট যদি নাও পারেন সোসাইটাল কনসেপ্ট পর্যন্ত আপনি কাজ করেন। কেন? প্রোডাকশনেরা, প্রোডাক্টেরা, সেলসেরা, মার্কেটিংয়েরা গন। আপনাকে এখন সোসাইটাল কনসেপ্টটাকে কেন বলছি, আপনার ব্র্যান্ডের মার্কেটিংয়ের যে 7P সেটাকে কাজে লাগালেন, এটাকে প্ল্যান করে ইন্টিগ্রেটেড মার্কেটিংটা করলেন, রিলেশনশিপটা ঠিক রাখলেন, দেন সোসাইটির জন্য ইম্প্যাক্টফুল একটা কিছু করা। এবং পৃথিবীতে বহু ব্র্যান্ড শুধুমাত্র সোসাইটির জন্য ইম্প্যাক্টফুল কিছু করে কিন্তু ব্র্যান্ড হয়ে গেছে। অনেক বড় বড়, যেমন টপ শো নামে একটা জুতার কোম্পানি আছে, তারা কি করতো যে আপনি যদি ওদের কাছ থেকে এক জোড়া জুতা কিনেন, তাহলে ওরা বাচ্চাদেরকে, যাদের পায়ে জুতা নাই, তাদেরকে এক জোড়া জুতা গিফট করবে। এখন এই যে হিউম্যানিস্টিক একটা কনসেপ্ট, যে আপনি এক জোড়া জুতা কিনলে আরেক জোড়া জুতা আমরা বাচ্চাদেরকে ফ্রি দিব যাদের পায়ে জুতা নাই, এটা যে কোনো মানুষ শুনলে কিন্তু ইমোশনালি একটু কানেক্ট হয়ে যাচ্ছে, তখন হিউজ পরিমাণে তাদের বিক্রি শুরু হইলো। দিস ইজ কল সোসাইটাল অ্যান্ড হিউম্যানিস্টিক কনসেপ্ট, যে আপনি আপনার প্রোডাক্টের সাথে একটা বিগার কজকে কানেক্ট করেন। শুধু বেচতে চাইলে হবে না, আপনি সোসাইটির জন্য ইম্প্যাক্ট কি হইতেছে, সে পণ্য কেনার কারণে যখন দেখবে যে আপনার কাছে একটা প্রোডাক্ট কেনার পরে এই পণ্যের কারণে এটা হইতেছে। যেমন আমরা কোচকাঞ্চন থেকে একটা প্ল্যানিং করছি যে আমরা আমাদের এখানে যারা কোর্স কিনবেন, এখান থেকে যে আর্নিং হবে, এই আর্নিংয়ের একটা অংশ আমরা স্ট্রাগলিং উদ্যোক্তা যারা আছে
তাদেরকে ওই টাকাটা সাপোর্ট দিব যাতে ওই উদ্যোক্তাগুলো উঠে আসে। তাহলে যখন এইখানে আপনি একটা কোর্স পারচেস করতেছেন, তার মানে শুধুমাত্র আপনার একটা কোর্স পারচেস হচ্ছে না, আপনার একটা বিগার পারপাসও সলভ হচ্ছে। ও আচ্ছা, এখান থেকে একটা কোর্স কিনলে সে তো কিছু মানুষকে দান খয়রাত করবে, আচ্ছা কিছু উদ্যোক্তার জীবন মোড় ঘোরানোর জন্য চেষ্টা করবে, তখন তখন এটা তো ভালো হয়। অনেকেই আছে শুধুমাত্র ওই বিগার কজের কারণে ব্র্যান্ডের ব্যাপারে একটা পজিটিভ ইমোশন ইমপ্রেশন চলে আসবে, তখন কিন্তু সে প্রোডাক্ট কিনবে। এই জন্য দেখবেন যে বিভিন্ন ব্র্যান্ডগুলো এখন ব্র্যান্ডের পাশাপাশি তারা ফাউন্ডেশন ওপেন করতেছে ওই ব্র্যান্ডের নামে। ওই ফাউন্ডেশন দিয়ে তারা এই ব্র্যান্ড থেকে যে প্রফিট হয়, যেমন ন্যাচারালস থেকে আমাদের এরকম একটা উদ্যোগ আছে। আমরা কি করি, ন্যাচারালস থেকে আমাদের যত প্রোডাক্ট বিক্রি হয় এইখান থেকে যারা হার্বস পণ্য উৎপাদন করে, হার্বসের কৃষি কাজ করে, হার্বসের গাছগাছলা লাগায়, তাদের সন্তানদের পড়াশোনার জন্য আমরা একটা বাজেট আমাদের প্রতি প্রোডাক্ট বিক্রি থেকে একটা পার্সেন্টেজ আমরা রেখে দিই তাদের জন্য। এবং দেখেন বাংলাদেশে অনেক ব্র্যান্ড এটা করতেছে, যেমন আড়ং কি করে, তাদের যেই আর্টিসানরা আছে, তাদের যে বাচ্চা কাচ্চারা, তাদের কাজ রুট লেভেলে যারা এই তাদের ড্রেস কোড, বিভিন্ন মাটির জিনিসপত্র, নানা কিছু বানায়, তারা তো অনেক দরিদ্র ফ্যামিলিতে থাকে। তাদের লাইফের তাদের সন্তানদের যাতে পড়াশোনা করাইতে পারে এই জন্য তারা স্কুল খুলে দেয়, তাদের স্কুলে ভর্তি করার ব্যবস্থা করে। আজকে আপনারা এই যে ধরেন টাইটান ঘড়ি, খুবই বিখ্যাত একটা ঘড়ির ব্র্যান্ড, আপনারা জানেন। ওরা কি করে, ওরা এই ঘড়ির যারা মেকার আছে তারা যেখানে বসে কাজ করে ওইখানে সুন্দর একটা পরিবেশের ব্যবস্থা করেছে। তারা করোনাকালীন এই ফ্যামিলিগুলোর কারো বেতন বন্ধ করে নাই, তাদের বাসায় বাসায় খাবারের ব্যবস্থা করেছে, হাইজিন মেনটেন করে তারা যাতে সুস্থ থাকতে পারে এইগুলো নিয়ে কাজ করেছে। দিস ইজ কল হিউম্যানিস্টিক ব্র্যান্ড। ব্র্যান্ড মানি এখন আগেরকার যুগের মতো শুধু গাধার মতো মানুষ খাটবে আর পণ্য বানায় আমি লাভ করে নিব, দ্যাটস নট দ্য ব্র্যান্ড, দ্যাটস নট দ্য মার্কেটিং। এখনকার যুগে মার্কেটিং মানে হিউম্যানিস্টিক মার্কেটিং। যত আপনি হিউম্যান ফিল দিতে পারবেন আপনার কমিউনিকেশনে, আপনার কথাবার্তায়, আপনার ব্র্যান্ড যত মানুষের মতো করে হয়ে উঠতে পারবে, তত বেশি দেখবেন ব্র্যান্ড গ্রো করছে। এই হচ্ছে মোটামুটি আমাদের মার্কেটিং এর বিভিন্ন এরা ডেভেলপমেন্ট করে করে আমরা মার্কেটিং এর এই জায়গায় আসি। এবার আপনি মেলান যে আপনার মার্কেটিং, আপনি এখানে মার্কেটিং করেন নিজেকে, যে এই এরাগুলোর মধ্যে আপনি কোথায় আছেন, এই এরার কোন কনসেপ্টটা আপনি নিতে পারেন, কোন জায়গাটা আপনি মিস করতেছেন, এখনই এটা নোট করে ফেলেন যে হ্যাঁ আমার মার্কেটিংয়ে এই 3টা জায়গা আমি মিস করতেছিলাম। আমি হয়তো সেলস এরা পর্যন্ত সব করে যাচ্ছি, কিন্তু এরপরে যে 3টে এরাতে আরও ডেভেলপমেন্ট হইলো, এইটা আমার ইন্টিগ্রেটেড মার্কেটিংটা হয়তো হইতেছে না, অথবা আমার হয়তো ইন্টারনাল মার্কেটিংয়ে গ্যাপ আছে, অথবা রিলেশনশিপ মার্কেটিংটা আমি করছি না, অথবা আমি হিউম্যানিস্টিক হতে পারি নাই, আমার ব্র্যান্ড হিউম্যানলি ফিল করতে পারছে না। সো আপনার এই গ্যাপগুলো ধরে আপনি আজকে থেকে প্ল্যান করেন, কালকেই ঠিক করে ফেলতে পারবেন, ব্যাপারটা এমন না। বাট আজকে থেকে প্ল্যান রাখলে লং রানে আপনি এই কাজগুলো করে করে ব্র্যান্ড হইতে পারবেন। আমার কোর্সে যারা জয়েন করেন সবাই একটা কথা শুরুতে বলেন, স্যার আমি জয়েন করেছি, আমি চাই আমার ব্র্যান্ডটাকে একটা স্ক্র্যাচ থেকে মানুষের মনের মতো ব্র্যান্ড করতে। এই যে মনের মতো ব্র্যান্ড করতে গেলে এই কাজগুলো কিন্তু করে করে একটা ব্র্যান্ড মনের মতো ব্র্যান্ড হয়, এই কাজগুলো করেই আমাকে আসলে ব্র্যান্ড হইতে হবে। সো এই জন্য আজকের এই পার্টের আলোচনাটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, যেটা আমরা কাজে লাগালে আসলে স্ক্র্যাচ থেকেও ছোট্ট পরিসরে হোক, হ্যাঁ আপনি তো ব্লাস্টিং কোনো কিছু করে ফেলতে আমি বলছি না, কিন্তু আমি বলবো যে আপনি 5 জন কাস্টমারকে সার্ভিস দেন, তো 5 জনের মধ্যে এই ফিলটা দেন যে ইউ আর হিউম্যানিস্টিক, আপনি হলিস্টিক মার্কেটিং, সোসাইটাল মার্কেটিং কনসেপ্ট নিয়ে আপনি কাজ করছেন। 10 জনকে দেন, তো 10 জনের মধ্যে এটা আগে দেন। 10 জন থেকে দেখবেন 100 জন, 100 থেকে 1000, 1000 থেকে 10,000, 1 লাখ, 10 লাখ, এইভাবেই কিন্তু বড় হয়। আমরা মনে করার দরকার নেই যে বড় ব্র্যান্ড তো ফুটবল টুর্নামেন্ট দেয়, বড় ব্র্যান্ড তো এক্সেলেটর প্রোগ্রাম দেয়, বড় ব্র্যান্ড তো দেখা গেছে যে অনেক টাকা ইনভেস্ট করতে পারে স্পন্সর, আমি তো পারছি না। আপনি ছোট্ট করে করেন না, আপনার যত প্রোডাক্ট বিক্রি হয় এটা লাভের থেকে 1% আপনি ছেড়ে দেন, 2%, 5% আপনি ছেড়ে দেন। আপনার একটা বাজেটই থাকুক যে আমি এই পার্সেন্টটা রাখবো, এইটা দিয়ে আমি সোশ্যাল ওয়ার্কগুলো করব। তাহলে আলটিমেটলি কি হবে, আপনার ব্র্যান্ডটার প্রতি মানুষের গুড ফিল তৈরি হবে। অ্যান্ড মার্কেটিংয়ের মেইন কাজ কি, মানুষের মাথায় আপনার সম্বন্ধে একটা গুড ফিল তৈরি করে দেওয়া। এইটা একটা কাজে হবে না, অনেকগুলো কাজের সমষ্টিতে জিনিসটা একটা গুড ফিল দিবে। আই হোপ মোটামুটি মার্কেটিংয়ের এটা অনেক বড় আলোচনা, বিভিন্ন বই পুস্তক গুগল ঘাটাঘাটি করলে আপনারা আরও ইনফরমেশন পাবেন। বাট আমরা একটা হলিস্টিক ভিউ, একটা ব্রিফলি ডেসক্রিপশন আমরা দেওয়ার চেষ্টা করলাম। আপনাদের জন্য একটা মজার বলি, আমি গতকাল হচ্ছে আমাদের মার্কেটিংয়ের মডার্ন মার্কেটিংয়ের গুরু বলেন আর হচ্ছে মার্কেটিং এক্সপার্ট বলেন, ফিলিপ কটলারের সাথে একটা লাইভ সেশনে ছিলাম। এই যে ছবিটা দেখতে পাচ্ছেন ডান পাশে, ফিলিপ কটলার সাহেব অনেক বৃদ্ধ হয়ে গেছে। কালকে যখন ওনার লাইভ সেশনে ছিলাম আমি ওইখান থেকে স্ক্রিনশট নেই, তো আমি চিন্তা করলাম যে আজকে ক্লাস আছে দিই, তো পরে আমি স্লাইডে জিনিসটা অ্যাড করি। তো উনি অনেক দারুণ কিছু কনসেপ্ট কালকেও শেয়ার করছিলেন। উনি প্রতিনিয়ত জানেন ইনোভেশন করে, নতুন নতুন জিনিসপত্র নিয়ে কাজ করে। সো ওনার
আমি ওনার হচ্ছে একটা মাস্টার মাইন্ড গ্রুপ আছে, ওইখানকার মেম্বার। আমাদের এভরি মান্থে একটা সেশন আছে, নভেম্বরে কোনো সেশন থাকবে না, আমরা আবার ডিসেম্বরের 4 তারিখে আবার ওনার সাথে লাইভ সেশন করব। সো ওই সেশন থেকে একটা লেসন আমার কাছে কালকে মনে হয়েছে একটু শেয়ার করি, জাস্ট ওইটাই একদম ছবি তুলে ডিরেক্ট আমি আপনাদের সাথে দিয়ে দিয়েছি। সো উনি যেটা বলার চেষ্টা করছেন, মার্কেটিংয়ে আমরা 4P তারপরে 9P এগুলো বলছিলাম, কালকে একটু নতুন কিছু বললেন উনি বললেন যে 4P 9Pর বাইরেও পি না, বাট দরকার, পির মতোই ইম্পর্টেন্ট। ওইটাকে উনি বলছেন 9 এলিমেন্টস অফ মার্কেটিং, মানে ওই জিনিসগুলো পির মধ্যে নাই, বাট জিনিসগুলো ইম্পর্টেন্ট, অ্যাটাচ করা দরকার। তো এই 9 এলিমেন্টে উনি বলছেন HT প্লাস 4P প্লাস SSP। এবং এইখানে উনি যে স্লাইডটা, এটা ঠিক ওনার বানানো স্লাইডটাই আমি হুবহু স্ক্রিনশট নিয়ে ওনার ছবি সহ এখানে তুলে দিয়েছি। পজিশনিং, ডিফারেন্সিয়েশন অ্যান্ড ব্র্যান্ড, এই 3টা জায়গাতে উনি ফোকাস করতে বলেছেন। এবং এন্টারপ্রেনিয়রশিপকে উনি মানে একটা ট্রায়াঙ্গেলে ডেসক্রাইব করেছেন। ট্রায়াঙ্গেলটা উনি দেখিয়েছেন এভাবে: কাস্টমার ম্যানেজমেন্ট, প্রোডাক্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ব্র্যান্ড ম্যানেজমেন্ট। অর্থাৎ আপনার কাস্টমার ম্যানেজমেন্টটা ঠিক মতো হইলে, আপনি প্রোডাক্ট যেটা বানাচ্ছেন প্রোডাক্ট ম্যানেজমেন্টটা হইলে, আর ব্র্যান্ড ম্যানেজমেন্ট, এই 3টা জিনিসই এন্টারপ্রেনিয়রশিপ, এই ট্রায়াঙ্গেল উনি জিনিসটাকে ডেসক্রাইব করেছেন। সো এই আলোচনায় পুরোপুরি ঢুকছি না, কারণ এটা আবার অন্য লাইনে চলে যাবে। আমরা একটা বেসিক কনসেপ্ট এখানে যেটা দেওয়ার চেষ্টা করছি আমি, 9 এলিমেন্টস অফ মার্কেটিং কি কি। ST বলতে আমরা যেটা গত ক্লাসে কভার করেছি, সেগমেন্টেশন। ST মানে হচ্ছে টার্গেটিং। তাহলে উনি 4Pর সাথে এটাকে অ্যাড করতে বলছেন সেগমেন্টেশন। তার মানে আমরা গত ক্লাসে যে আমি আসলে কার জন্য, আমি কোন ক্যাটাগরির মানুষকে ফোকাস করে কাজ করবো, এটা হলো সেগমেন্টেশন। ওই ফোকাস করে তাদেরকে আমি টার্গেট করে প্রতিনিয়ত আগাবো। তারপরে 4P হলো প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন। অ্যান্ড SSP মানে হচ্ছে সেলিং। উনি বলছে যে আলটিমেটলি সেগমেন্টেশন করলাম, টার্গেটিং করলাম, সবই করলাম, আমি যদি সেল না করতে পারি, দিন শেষে এটা কিন্তু আমার জন্য বেস্ট আউটপুট বয়ে আনছে না। সো দিন শেষে এখানে সেলিং এর একটা ভূমিকা আছে। সো সেলিংটাকে উনি প্রায়োরিটি দিয়েছেন। তারপরে সেল করার ক্ষেত্রে উনি, সেল করার পরে উনি যে জিনিসটাকে ফোকাস করতে বলছেন সেটা হচ্ছে সার্ভিস। আমি প্রোডাক্টটা সেল করে ফেললাম, আফটার সেল সার্ভিস। সেল করার পরে বাংলাদেশে আমি দেখেছি স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজরা কাস্টমারকে ভুলে যায়। অথচ উনি বললেন কালকে যে এর চেয়ে বেশি পরিমাণে যত্ন আরো আফটার সেল করতে হবে। দ্যাট মিনস সার্ভিস দিতে হবে। আমি শুধু পণ্যটা সেল করলেই হবে না, পণ্যের সাথে আমি যে সার্ভিসটা দিচ্ছি। এই যে যেমন বাংলাদেশে ওয়ালটন এত ভালো করার কারণ কি? অবশ্যই তারা ভালো প্রোডাক্ট বানাচ্ছে, তারপরে তাদের সেলস সার্ভিসটা সুপার। তাদের একটা প্রোডাক্ট, আমি তাদের একটা ডাবল ডোর ফ্রিজ নিয়েছিলাম, কোনো কারণে প্রবলেম হইলে সাথে সাথে ইনস্ট্যান্ট তারা লোক পাঠায় দেয়, ইনস্ট্যান্ট কীভাবে সলিউশন করা যায়। তারপরে দেখেন এই যে পিউরিট যাদের বাসায় আছে, আপনারা জানেন যে কি সুন্দর কাস্টমার সার্ভিস দেওয়ার সাথে সাথে সুপার ডুপার একটা সার্ভিস তারা ডেভেলপ করেছে। সো এই সার্ভিস দিয়ে কিন্তু আপনাকে শুধু সেল করলে হবে না, সার্ভিস দিয়ে আপনাকে ঢুকতে হবে। অ্যান্ড নাম্বার 9 যেটা উনি বলছেন যে প্রসেস, এই যে পুরো প্রসেসটা এমনভাবে সিস্টেমাইজ করে ডিজাইন করা থাকতে হবে যেটা অটোমেটেড, এটা যাতে আপনাকে ছাড়াই পুরো প্রসেসটা প্রপারলি ওয়ার্ক করে। অর্থাৎ সেগমেন্টেশনটা ঠিক থাকবে, টার্গেটিং প্রপার, প্রোডাক্টের প্রাইস, প্লেস, প্রমোশন এগুলো ঠিক থাকবে, দেন সেলিংটা হবে, তারপরে সার্ভিসটা আমরা দিব। এই পুরো ব্যাপারটাকে উনি একটা প্রসেসে ডিজাইন করতে বলছেন, যেই প্রসেস দিয়ে এই পুরো কাজটা অটোমেটিক্যালি জিনিসটা ওয়ার্ক করবে। সো এই ছিল মানে ওনার কাছ থেকে গতকালের পাওয়ার লেসন, আপনাদেরকে একটু আপডেট একটা লেসন দিলাম আর। এবার আসেন, যখন আপনি মার্কেটিংয়ের এই পুরো জিনিসগুলো বুঝে গেছেন, তখন আপনাকে মানে মার্কেটিং স্ট্র্যাটেজি সাজাইতে হবে যে আমি সব কিছু ওকে ডান, আমাকে মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে, আমি কোন স্ট্র্যাটেজি নিয়ে মার্কেটে যাব। মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে যখন আপনি ড্রাইভ করতে যাবেন, আপনার দুইটা স্ট্র্যাটেজি সামনে আসবে। একটা হলো রেড ওশান আর একটা হলো ব্লু ওশান। রেড ওশান এইখানে ছবির মতো যেমন দেখছেন, যেমন একদম রক্তলাল, মিঠু মানে রক্তলাল সমুদ্র, কাটথ্রোট কম্পিটিশন, মারামারি কাটাকাটি চলতেছে, প্রচুর ব্র্যান্ড এখানে ভিড় করে ফেলছে। আর ব্লু ওশান হচ্ছে মি বেটার, মি অনলি। রেড ওশান কি? যেমন ধরেন আপনি, অনেক উদ্যোক্তারা আমাদের দেশে ব্যবসা শুরু করতে গেলে প্রথম চিন্তা করে, আচ্ছা বাংলাদেশে তো প্রচুর মিনারেল ওয়াটার চলে, তাহলে আমি একটা মিনারেল ওয়াটার, পানির একটা ব্র্যান্ড দাঁড় করায় ফেলি। এখন এটা আমরা ব্যাক অফ মাইন্ডে ভাবি না যে আমি একটা যে পানির ব্র্যান্ড দাঁড় করাইতে চাচ্ছি, আমি যখন দোকানে যাই, আমি মাম কিনলে বা অ্যাকোয়াফিনা 3-4টা পানির বাইরে অন্য কোনো ব্র্যান্ডের পানি আমাকে ধরাই দিলে আমি কিনি কিনা। আমরা অনেক সময় গ্রামে ঘুরতে যাই, গ্রাম এলাকায় প্রত্যন্ত অঞ্চলে গেলে দেখবেন যে ওইখানে ব্র্যান্ডের পানিগুলো পাওয়া যায় না, আমাদেরকে হুট করে এমন একটা জিনিস ধরায় দেয়, আমরা ওই পানিটা খেতে চাই না, কারণ পানির ব্যাপারে আমরা অনেক বেশি সচেতন, আমাদের মার্কেটিং করে এটা করা হয়েছে, আমরা কিন্তু কিনতে চাই না। তাহলে এইটা আপনি কেন ভাবেন না যে আপনি এরকম একটা পানি বানিয়ে ওইটা বেচতে চাইলে কাস্টমার নিতে চাবে না, যতক্ষণ আপনি এটাকে বিগ ব্র্যান্ড বানাচ্ছেন।
তার মানে এই যে পানির মার্কেটটা, এটা একটা রেড ওশান, কাটথ্রোট কম্পিটিশন, মারামারি কাটাকাটিতে রক্ত লাল হয়ে গেছে মার্কেটটা, সমুদ্রটা। এই রক্ত লাল সমুদ্রতে আমরা অনেক সময় এফএমসিজির বিভিন্ন প্রোডাক্ট সিলেকশন করি, ছোট উদ্যোক্তারা, আমি বলবো এটা সম্পূর্ণ ভুল ডিসিশন। যেগুলোতেই যে রক্ত লাল সমুদ্র, আপনাকে হয় ডিফারেন্ট কোনো স্ট্র্যাটেজিতে যেতে হবে যাতে এই সমুদ্রকে বাইপাস, অর্থাৎ আপনি এয়ারপোর্টে যাবেন, এখন আপনি চিন্তা করলেন যে একদম প্রচন্ড জ্যাম পড়ে রয়েছে, এইখানে দিয়ে যাবেন, নাকি আপনি বাইপাস দিয়ে ছোট একটা সড়ক চিনেন, ওই রোড দিয়ে গেলে আপনি বুঝতেছেন সুন্দর মতো করে আমি যানজটকে ওভারকাম করে চলে যেতে পারবো। সো এই রেড ওশানের এক্সাম্পল কি দেখবেন যে করোনাকালীন যখন মানুষজন ঘরে বসা, তখন গ্রোসারি প্রচুর অনলাইনে কেনাকাটা শুরু হইলো। আমার পরিচিত বন্ধুবান্ধব বহু লোকজনকে আমি দেখছি, তারা ধুমধাম গ্রোসারি কমার্স নিয়ে মার্কেটে নেমে গেল। কেন? আরে প্রচুর অর্ডার। কিন্তু তারা ভাবলো না যে আমরা যে নামলাম মার্কেটে বিগ প্লেয়ার কারা, আমি কার সাথে ফাইট করতে নামলাম। করোনার ওই কয়েকদিন হয়তো অর্ডার পাইছে, করোনা চলে গেছে, এরপর অর্ডার নাই। এই হাজার হাজার আমি দেখছি যে শুধুমাত্র গ্রোসারি কমার্স বাংলাদেশে বন্ধ হয়েছে। তার মানে ফাইটটা। এবং আমার কাছে প্রায়ই লোকজন এরকম এফএমসিজির কিছু মানুষজন আসে, এফএমসিজি মিনস ছোট উদ্যোক্তা, কিন্তু শুরু করেছে এরকম রেড ওশানে, অর্থাৎ হাইজিন পণ্য, হ্যান্ড ওয়াশ, ডিটারজেন্ট পাউডার, তারপরে হচ্ছে সাবান, মানে যেগুলো চাল ডাল চিনি, হারপিকের মতো, মানে কি বলে টয়লেট ক্লিনার, এগুলো নিয়ে শুরু করে। আমি মনে আছে আমাদের ব্রেইভের যখন ব্যাচ 1টা শুরু হয়, ওই সময় 3 জন উদ্যোক্তা এরকম আসলো, তারা ব্রেইভে জয়েন করবে, বললো স্যার আমরা জয়েন করবে। আমি তাদের প্রোডাক্ট লাইনটা জিজ্ঞেস করলাম, তারা বললো ডিটারজেন্ট পাউডার, টয়লেট ক্লিনার, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। যখন আমাকে তারা এটা বলল, আমি সাথে সাথে বললাম যে ব্রেভটা আপনাদের জন্য না। এবং আমি তাদেরকে বললাম যে আপনার ব্যবসা, আমি বুঝছি কি অবস্থা, আপনারা তো স্ট্রাগল করতেছেন, প্রতি মাসে একটা ভালো অঙ্কের লক দিয়ে। আগে শুনলাম তাদের ব্যবসার সাইজ কত, কয়টা জেলাতে দেয়, ফ্যাক্টরি। তা আমি বললাম যে আপনারা যা বর্ণনা আমাকে দিলেন, পার মান্থ কমপক্ষে 5 লাখ টাকা লস করতেছেন। তখন আমাকে বললো স্যার আপনি কেমনে বুঝলেন, লস তো আরো বেশি, 7-7.5 লাখ টাকা আমার প্রতি মাসে লস হয়। তা আমি বললাম যে এই লস কতদিন করে, তো এতদিন, প্রায় 2 কোটি টাকার উপরে তারা লস করে বসে আছে। এবং তারা এটা থেকে বের হওয়ার জন্য কি করতেছে, বড় বড় কোম্পানি থেকে তারা লোক নিয়োগ দিতেছে, মার্কেটিং এর হেড নিয়োগ দেয়, সিইও নিয়োগ দেয়। ওই হেড কি করে, সে আসার পরে তার আরো কিছু টিম মেম্বারকে নিয়ে আসে এবং একটা হাই স্যালারি, 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা স্যালারি নেয়। আরো কিছু টিম মেম্বার নিয়ে আসে, কিছুদিন ট্রাই করে 6 মাস পর চলে যায়, আবার ট্রাই করে 6 মাস পরে চলে যায়। এখন তারা প্রবলেমটা বুঝতেছে না, বললো স্যার আমাদের খুব শখ একটা ব্র্যান্ড দাঁড় করাবো, আমরা এত টাকা ইনভেস্ট করতেছি, আমাদের বাপ দাদার জমি জমা বিক্রি করছে, আমাদের নিজেদের অন্যান্য পুঁজি এসে এনে এখানে জমা দিচ্ছে। তাদের মেইন প্রবলেমটা কি? আই হোপ এখন আপনারা এটা গেস করতে পারতেছেন। তাদের মেইন প্রবলেম, তারা রেড ওশানে আছে, যেখানে কাটাকাটি চলতেছে, যেখানে একটা ডিটারজেন্ট পাউডার বিগ ব্র্যান্ড একটা আরেকটাকে জায়গা দিচ্ছে না, যেখানে লাইফ বয়ের জায়গায় স্যাভলনকে মার্কেট পাইতে গিয়ে কষ্ট করতে হচ্ছে, সেইখানে আমি চাইতেছি আনকোরা একটা নতুন স্যাভলনের মতো ব্র্যান্ড বা মানে হ্যান্ড ওয়াশ আমি বিক্রি করতে, মানুষ তো কিনবে না। সো এই রেড ওশান, এই যে দেখেন করোনার পর মিনিস্টার ফ্রিজ শুরু করলো, এই জাতীয় প্রোডাক্ট, এটা হলো মি টু মডেল, মানে মার্কেট যা আছে তা আমি একটা ধুম করে প্রোডাক্ট মনে হইলো যে আমি এটা উৎপাদন করতে পারি, আমি নেমে গেলাম। আপনাদের আমি হয়তো বিএফসিটি এটা বলেছিলাম কিনা, আজ থেকে 2 বছর আগে আমার একটা ফ্রেন্ড আমাকে নক দিল যে তার কাছের একটা বন্ধু এই জাতীয় প্রোডাক্ট নিয়ে, যেরকম হাইজিন প্রোডাক্ট নিয়ে, ক্লিনিং আইটেম নিয়ে মার্কেটে নামবে। তখন আমি বললাম কি অবস্থা, তার কি 50-100 কোটি টাকা পুঁজি আছে? বললো এত নাই, 2-3 কোটি 4 কোটি টাকা তার আছে, সে নামতে চায়। আমি বললাম নামতে নিষেধ করে দাও, ক্ষতি হবে, তার লস হবে। কিন্তু সে এই নিষেধাজ্ঞা শুনলো না, হেভি মোটিভেশন, সে গাজীপুরে একটা ফ্যাক্টরি করলো, ময়মনসিংহে একটা ফ্যাক্টরি করলো, বিশাল টিম, ডিলার মিলার নিয়োগ দিয়ে অস্থির। জাস্ট বছর না ঘুরতে ওই বন্ধু আবার ফোন দিল যে দোস্ত তুমি তো আমার একটা ভালো পরামর্শ দিছিলা, আমিও ওরে বলছিলাম, ও তো শুনলো না, ওর পুরো টাকা এখন জিরো, পথে বসে গেছে। এখন ফ্যাক্টরি মেশিনারিজ ছাড়া আর কিছু নাই, কারণ বাকিতে প্রোডাক্ট দিছে, বেচার চেষ্টা করছে, কর্মীদের বেতন দিছে, দিন শেষে অবস্থা খারাপ। এখন আপনারা নিশ্চয়ই বলবেন যে পৃথিবী কি এত নিষ্ঠুর, আমরা কি তেলে এফএমসিজি আসলে এত নিষ্ঠুর? আপনাকে এই জিনিসটা নিয়ে নামতে গেলে আপনাকে পর্যাপ্ত রিসোর্স লাগবে। রিসোর্স মিনস হচ্ছে আপনার ভালো পরিমাণে একটা ইনভেস্টমেন্ট লাগবে যদি আপনি রেড ওশানে মারামারি করে বড় হইতে চান। আমি আমার এক্সাম্পলটা গত ক্লাসেও দিয়েছি, আবারও দিচ্ছি। প্রিয় বাজার নামে আমার একটা সুপার সাকসেসফুল ই কমার্স প্রতিষ্ঠান ছিল, যেটা এভরিডে অনেক টাকা সেল হতো। বাট আমি যখন এটা বুঝতে পারলাম এই রেড ওশান অ্যান্ড ব্লু ওশান, আমি দেখলাম আমি রেড ওশানে আসি, আমি এই 2-4-5 কোটি টাকা আমার মুহূর্তের মধ্যে হাত থেকে চলে যাবে, লস হয়ে যাবে, আমি বুঝতে পারবো না। তার চেয়ে আমি এমন কিছু করি যেটাতে ব্লু ওশান হয়। তখন আমি হার্বাল প্রোডাক্ট নিয়ে, হার্বস,
নিয়ে ব্যবসা শুরু করলাম, যেগুলা বড় ব্র্যান্ডের ফোকাস না। বাংলাদেশে অনেকেই মশলা নিয়ে শুরু করে, ভাই রাঁধুনি বাদে আপনি তো ফ্রেশের মশলা কিনতে গেলে 2বার ভাবেন, ফ্রেশ বাদে প্রাণ ভাবতে গেলেও অনেকবার ভাবেন, সেইখানে একটা আনকোরা মশলা আপনি হুট করে নামাই দিবেন, টিভিতে অ্যাড দিবেন না, পত্রিকায় বিজ্ঞাপন দিবেন না, সেলিব্রিটি নিয়োগ দিবেন না, হবে না। যদি ওইগুলোর সক্ষমতা থাকে তাহলে আপনি রেড ওশানে যান যে না আমার বিগ প্লেয়ারের সাথে। তো আমি কি করলাম, দেখলাম যে এখানে কোনো বিগ প্লেয়ার নাই, সমুদ্র রক্ত লাল হয় নাই, ব্লু নীল আছে এখনো, এইগুলা নিয়ে মানুষের ফোকাস কম, একটু মানে হাবিজাবি আইটেম এগুলো। তখন আমি এইগুলাতে যখন গেলাম তখন, এবং আমি একটু বেটার মডেলে করলাম, মি অনলি অ্যান্ড মি বেটার, যে এই জায়গায় আমি একটু আলাদা। তখন কি হলো, আমার একটা ব্র্যান্ড কিন্তু দ্রুত, অনেক অল্প পুঁজিতে অনেক অল্প টাকায় আমরা কিন্তু একটা বিগ ব্র্যান্ড, হ্যাঁ আমরা কনজিউমার ব্র্যান্ড ওইভাবে বানাই নাই, আমরা বানাইছি কর্পোরেটের জন্য। কর্পোরেটে আমাদের সেল হয়, দেশের বাইরে যায়, অ্যান্ড হচ্ছে কিছু কনজিউমার মার্কেটে সেল হয়, যার কারণে আমরা ডেইলি লাইভ করি না। আমার পেজে অত লাখ লাখ লাইক নেই, কিন্তু আমাদের এক ভলিউমে ধরেন আমাদের একবারে অর্ডার হয় 1 কোটি টাকার মধু বা 2 কোটি টাকার। আমি তো মধু এমনি বিক্রি করলে 500-1000 করে 1 কোটি টাকা কত দিনে হবে। সো দিস ইজ কল ব্লু ওশান। এখন ব্লু ওশান দুইভাবে করা যায়, একটা হচ্ছে ইউনিক প্রোডাক্ট দিয়ে, আমার প্রোডাক্ট এবং সার্ভিসটা যদি ইউনিক হয় তাহলে আমি ব্লু ওশানে যেতে পারি। এর বাইরে আরেকটা ব্লু ওশান আছে, সেটা হচ্ছে আমার যদি স্ট্র্যাটেজি, মার্কেটিং স্ট্র্যাটেজিটা, পজিশনিংটা ইউনিক হয়, তাহলে এটাও কিন্তু একটা ব্লু ওশান। যেমন ধরেন আমরা যদি উবারের কথা বলি, উবার কিন্তু একটা রেন্টেকার। উবারের মেইন ব্যবসাটা কি, উবার বাংলাদেশে যখন লাইসেন্স নিয়েছে, তোর লাইসেন্সের ধরন কি হবে, রেন্টেকার আসলে। এখন রেন্টেকার মানে কি, গাড়ি ভাড়া দেয়, উবারও গাড়ি ভাড়া দেয়, বাট ও কি করছে, মডেলটাকে ডিফারেন্ট করে ফেলছে। এমনি রেন্টেকারে নিয়ে যেভাবে গাড়ি ভাড়া হয়, গাড়ি নিয়ে বসে থাকে, মানুষজন যায়, ভোটার আইডি জমা দেয়, কিছু টাকা জামানত দেয় বা সামথিং একটা ভাড়া দিয়ে গাড়ি নিয়ে চলে আসে ওদের ড্রাইভার। আর উবার কি, এই মডেলটাকে একটু ডিফারেন্টলি প্লেস করার কারণে ও কিন্তু রেড ওশানের একটা আইটেম নিয়েই মার্কেটে নামছে, বাট ও স্ট্র্যাটেজিক্যালি চলে আসছে ব্লু ওশানে। একইভাবে আপনি ফুড পান্ডার কথা ভেবে দেখেন, ফুড পান্ডার বিজনেসটা কি আসলে। ফুড পান্ডার মেইন বিজনেস কিন্তু রেস্টুরেন্ট। ফুড পান্ডা কিন্তু খাবারই বিক্রি করে, অন্য কিছু বিক্রি করে না, কিন্তু দেখেন খাবারই। কিন্তু রেড ওশানে এই যে বাংলাদেশে যেই পরিমাণ রেস্টুরেন্ট, এখন আপনি ঢাকা শহরে একদম যদি ডিফারেন্ট টাইপের আইটেম নিয়ে না নামেন, নর্মাল রেস্টুরেন্ট তো হাজারে হাজার। বাংলাদেশে ব্যবসা শুরু করলে প্রথম মানুষ চিন্তা করে রেস্টুরেন্ট করব, দ্বিতীয় চিন্তা করে ফ্যাশন ব্র্যান্ড করব, তৃতীয় চিন্তা করে এফএমসিজি প্রোডাক্ট, চাল ডাল, চতুর্থ চিন্তা করে মধু, ঘি, সরিষাতে। ঘুরে ফিরে দেখবেন 10-15টা ব্যবসা এসএমই উদ্যোক্তারা প্রথমেই চিন্তা করে, এইগুলো সব কটা রেড ওশান। ঢাকা শহরে রেস্টুরেন্ট ব্যবসা মানে রেড ওশান। তাহলে আপনাকে এই রেড ওশান ব্যবসাটাকে ব্লু ওশান করতে গেলে আপনাকে স্ট্র্যাটেজিক্যালি ডিফারেন্ট হইতে হবে, অথবা রেস্টুরেন্টের এমন একটা আইটেম করতে হবে যে আইটেমটা বাংলাদেশে ইউনিক, নতুন, অন্য কেউ এখনো করে নাই। আপনি অন্য কেউ শুরু করার আগে একটা জায়গা ধরে একটা জায়গায় চলে যেতে পারেন। যেমন আমি বাংলাদেশে ব্রেভটা শুরু করলাম, বাংলাদেশে বিজনেস নিয়ে অনেকে ভালো ভালো ট্রেনিং করাচ্ছে, খুব ভালো কাজ করছে তারা, আমি জানি। বাট আমার প্ল্যানটা ছিল কি, আমি বাকিদের থেকে একটু আলাদা জায়গায় স্ট্র্যাটেজিক্যাল পজিশনিংটা করা। যেমন আমি যখন প্রথম আমার ব্র্যান্ডটা নিয়ে শুরু করি, বাংলাদেশের ট্রেনাররা তাদের নামে পেজ করে অথবা কোনো একটা ইয়া করে, তখন আমি দেখলাম যে ইন্টারন্যাশনালি এবং বাংলাদেশে কোচ ওয়ার্ডটা খুব পরিচিত না। কোচ শব্দ বাংলাদেশে বললে মনে করে ফুটবল এবং ক্রিকেটের কোচ, এবং শুরুতে আমি যখন এই নামটা শুরু করি জিজ্ঞেস করতো যে আপনি কি ক্রিকেটের কোচ, না আপনি ফুটবল, না বলে কোন ইসের কোচ। সো কোচ যে শুধুমাত্র ফুটবল ক্রিকেটের হয় না, লাইফেরও হয়, বিজনেসেরও হয়, হ্যাপিনেসেরও, এটা মানুষ শুরুর দিকে জানতো না। এবং বাংলাদেশে আমি প্রথম এই ওয়ার্ডটা কয়েন করি, কেন ছিল, কারণ আমি চেষ্টা করেছিলাম যে রেড ওশান, মোটিভেশনাল স্পিকার এই সেই বলে দেখতাম ট্রেনারদেরকে, আমার ওই রেড ওশানটাকে আমি বাইপাস করতে কোচ নামটা দেই। হ্যাঁ, পরে আমার দেখা দেখি অনেকেই করে। আপনারা আমার পেজে গিয়ে, আমি যেই সময় পেজটা খুলি, আমার কোচ কবে খোলা হয়েছে আপনারা ফেসবুকে গেলে দেখবেন, এবং নতুন যারা কোচ হইতেছে তাদেরও পেজের ইয়া দেখবেন। ইভেন আমার এই কোচ কাঞ্চন যে একাডেমি আপনারা দেখতেছেন, এটা এক্সাক্ট কোচ কাঞ্চন একাডেমি। ইভেন যারা আমাদের ব্যাংকে লেনদেন করেছেন দেখেছেন কোচ কাঞ্চন একাডেমি, কারণ আমি অনেক আগে লাইসেন্স করার কারণে একাডেমি ওয়ার্ডটা পেয়েছি। আপনি কিন্তু এখন লাইসেন্স করতে গেলে একাডেমি আপনাকে দিবে না, আপনাকে হয়তো কনসালটেন্সি অথবা অন্য কোনো নাম নিতে হবে। সো এইটা ছিল কি, যে কোচটা দিয়ে আমি কি করলাম, নর্মাল মোটিভেশনাল স্পিকার থেকে আলাদা হয়ে কোচ। তারপরে দেখলাম যে আমি তখন মাইন্ড ট্রেনিং করাইতাম, মানে শুরুর দিকে মাইন্ড ট্রেনিং অ্যান্ড এন্টারপ্রেনিয়রশিপ অ্যান্ড ইনোভেশন, 2টা কোর্স আমার ছিল, মাইন্ড ট্রেনিং অ্যান্ড 2টা। পরে দেখলাম মাইন্ড ট্রেনিং মানুষ ব্যাপকভাবে করা শুরু করছে, এন্টারপ্রেনিয়রশিপ, তখন এই 2টাকে বাদ দিয়ে আমি চিন্তা করলাম যে আমাকে ব্লু ওশানে থাকতে হবে, আমি রেড ওশানে যেতেই চাই না। কারণ আমি সবসময় আমার বিজনেস প্ল্যান একটাই ছিল, আমি মূল প্রতিযোগিতাকে বাইপাস করতে চাই। তখন আমি
ব্র্যান্ডিংটা করে ফেললাম, হ্যাপিনেস নিয়ে আমি 4 বছর পড়াশোনা করবে, হ্যাপিনেস নিয়ে যখন সার্টিফাইড হইলাম তখন আমি ডিফারেন্ট একটা ব্র্যান্ড নিয়ে আসলাম, হ্যাপিনেস কোচ। এখন আমার চিন্তা হলো হ্যাপিনেস নিয়ে সহসাই এই কপি কেউ করবে না, কারণ এটা এত মজার টেস্টি সাবজেক্ট নিয়ে, এটা অনেক টাকা পয়সা নাই। সো হ্যাপিনেস নিয়ে আমার একটা ব্র্যান্ড, একটা ব্লু ওশানে আমি চলে গেলাম যে হ্যাপিনেস, আচ্ছা এটা আবার কি, কোচ নাইলে এখন বুঝলাম হ্যাপিনেস জিনিসটা কি, হ্যাপিনেস আবার শিখতে হয় ভাই, কি বলেন? হ্যাঁ, হ্যাপিনেস নিয়ে পড়াশোনা আছে, মাস্টার্স করেছি, এটা আছে এটা আছে, এগুলো বাংলাদেশে বলা শুরু করলাম। এখন দেখেন আমার ব্লু ওশানটা যখন তৈরি হয়ে গেছে, এখন আবার অনেকে হ্যাপিনেস কোচ, আমার কোর্স করে আমার স্লাইড দিয়ে ক্লাস করে তারা হ্যাপিনেস কোচ। এখন এটা আমি জানলাম কেমনে, আমার স্টুডেন্টরাই তার ভিডিও পাঠায়, তার ওই যে স্লাইড পাঠায় যে স্যার আপনার স্লাইডে ক্লাস করায়। এখন উনি যতই হ্যাপিনেস বলতেছে, আলটিমেটলি এটা কিন্তু আমাকে হেল্প করতেছে। কেন? কারণ যেহেতু এই জিনিসটাকে প্রথম আমি বাংলাদেশে ইন্ট্রোডিউস করাইছি। সো দ্যাটস দ্য হোল থিং। এবং দেখেন আপনি আমার কোর্সগুলোর নামগুলো যদি দেখেন, ইটসেলফ এগুলো ব্লু ওশান। বাংলাদেশে বিজনেস ফান্ডামেন্টালস এই নামে কেউ কোর্স কখনো করায় নাই। বিজনেস গ্রোথ চ্যালেঞ্জ নতুন, বাংলাদেশে এইভাবে কেউ বিজনেস গ্রোথ চ্যালেঞ্জ হইতে পারে। 3 ডে MBA, এইভাবে ম্যাসিভ বিজনেস অ্যাক্সেলারেশন MBA সবাই জানে যে ইয়েতে হয়। তো এটা কয়েন করলাম, নিয়ে আসলাম। দেন হ্যাপিনেস ইন হার্ড টাইম, হ্যাপিনেসের সাথে হার্ড টাইমটা, কারণ আমি যেটা দেখেছি যে আমরা অনেক স্ট্রাগলের মধ্যে দিয়ে থাকি, তাহলে স্ট্রাগলে থাকলে আমি হ্যাপি কিভাবে থাকবো? সো আপনি হার্ড টাইমকে কিভাবে হ্যাপিয়ার টাইমে রূপান্তর করতে পারেন, এটা আমার কোর্সে পাবেন। তারপরে আমি ইন্ট্রোডিউস করলাম ব্রেভ। খেয়াল করে দেখেন, ব্রেভ ইটসেলফ একটা ব্লু ওশান, ইটসেলফ আলাদা একটা ব্র্যান্ড। বাংলাদেশের ট্রেনিং, কমিউনিকেশন স্কিল, গদ বাধা নামে দেখবেন ভরপুর। কিন্তু আমি যেটা করার চেষ্টা করছি, আমি আমার এক্সাম্পলগুলো এই জন্য দিচ্ছি, আপনারা যাতে আপনার প্রোডাক্ট, একই প্রোডাক্ট আপনি যদি ডিফারেন্টভাবে প্লেস করতে পারেন, এটা তখন ব্লু ওশান। বাংলাদেশে দেখেন হাই ভ্যালু কোর্স আর কোনোটাই নাই। এখন আমি শুরু করে দিয়েছি, আমি জানি অনেকেই হয়তো করবে, বাট এই যে ফার্স্ট মুভারের বেনিফিটটা, বা এই যে ব্লু ওশানটা আমি করেছি, যে কোর্সের নামটাই আলাদা, ব্রেভ, বোল্ডলি রিচিং ফর অ্যাবান্ডেন্স অ্যান্ড ভিশন ফর এক্সিলেন্স। সো এই যে ব্রেভ ইটসেলফ একটা কোর্স, একটা লাক্সারি কোর্স, যেটা আবার ডিফারেন্ট একটা ব্রেভ নাম। তাহলে কি হলো, এটা আলাদা একটা ব্লু ওশান। এটার বিকল্প অপোজিট কোনো ব্র্যান্ড দেখেন আশেপাশে নাই। রেড ওশান আমি গেলাম না, ওই পাবলিক স্পিকিং, কমিউনিকেশন, নর্মাল যে গদ বাঁধা ট্রেনিং, কর্পোরেট ট্রেনিং, আমি ওইটাকে পুরো বাইপাস করে একটা, আমি কর্পোরেটে অনেক ইনভাইটেশনে যাই না, বিকজ অফ আমার টার্গেট SME এবং স্ট্রাগলিং। যেভাবে আমি কষ্ট করে বড় হয়েছি, আমার মতো যারা কষ্ট করছে তারা যাতে বড় হইতে পারে, এই জায়গায় হেল্প করা। সো আমারটা আমি একদম ভেঙে চুরে জিনিসটা ক্লিয়ার করলাম। এজন্য আপনি যেই প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে এখন কাজ করছেন, আপনি চেষ্টা করেন যে কিভাবে আপনার জন্য আপনি ব্লু ওশান ক্রিয়েট করবেন, কিভাবে আপনি মূল কম্পিটিশনকে বিট করবেন। যদি আপনার রেস্টুরেন্ট হয়, তাহলে আপনার এমন আইটেম বানাইতে হবে, যেমন বাংলাদেশে দেখবেন টিফিন বক্স নামে একটা অনলাইনে তারা বিক্রি করে, ঝালমুড়ি, সিঙ্গারা, পেঁয়াজু। এখন এটা হুট করে কিন্তু অনেক রেস্টুরেন্টের মধ্যে থেকে এটাকে আমি আলাদাভাবে নাম বলে ফেলতে পারছি। কেন বলে ফেলতে পারছি? কারণ আমরা পেঁয়াজু, এই ঝালমুড়ি টুরি রাস্তাঘাটে খাই, এটার নিয়ে উপরে একটা রেস্টুরেন্ট হয়ে গেছে অনলাইন বেস। এই টিফিন বক্সে আপনি অর্ডার দিলে ওরা আপনাকে হোম ডেলিভারি গরম গরম দিয়ে যাচ্ছে। দ্যাটস দ্য ব্লু ওশান। সো আপনি গদবাদা বার্গার সবাই বেচে, আপনি একটা বার্গারের দোকান দিলেন, সবাই হচ্ছে কি বলে কাচ্চি বিরিয়ানি বেচে, আপনি একটা কাচ্চি বিরিয়ানি দিলেন, তাহলে আপনাকে মানুষ আলাদা করে কিভাবে চিনবে? সেই তো রেড ওশান, সবাই মারামারি, সবাই কাচ্চি বিক্রি করতে চাচ্ছে। আপনাকে এমন একটা কাচ্চি আনতে হবে যেটা হয়তো ওইভাবে হরিণের মাংসের কাচ্চি সেফর, বা আপনি হয়তো দেখা গেল দুম্বার মাংসের কাচ্চি আনলেন, তখন মানুষের ব্লু ওশান, কারণ দুম্বার মাংসের কাচ্চি আর নাই, তখন বলবে আচ্ছা দুম্বার মাংসের বা উটের মাংসের সে। এটা আমি টপ অফ মাইন্ড থেকে বলতেছি, আপনি রিসার্চ করে করে বানাবেন যে ইয়েস এইভাবে আমি পুরো জায়গাটা থেকে ডিফারেন্স। তখন আপনি ব্লু ওশান মজা করে একটা জায়গায় চলে যাবেন। হ্যাঁ, আপনাকে অনেকে কপি করবে, চিন্তা করবে, আপনার নকল করার চেষ্টা করবে, বাট যারাই কপি করবে, যারা আপনাকে কপি করবে, কপি করা মানে সে কিন্তু আপনার ফলোয়ার, কপি করা মাত্র আপনি মার্কেট লিডার হয়ে গেলেন। সো এই জায়গাটা ব্লু ওশান, জাস্ট ব্লু ওশান নামেই একটা বই আছে, এই বইটা আপনারা ইংরেজি একটা বই, হয়তো অনলাইনে সার্চ দিলে পেতে পারেন, বা রকমারিতে অথবা নীলক্ষেতে আপনারা পেয়ে যাবেন। এই বইটা অবশ্যই মাস্ট রেকমেন্ডেড, আপনারা পড়বেন যে কিভাবে আমি আনকনটেস্টেন্ট একটা মার্কেট তৈরি করব, যেই মার্কেটটায় প্রতিযোগিতা কম। আমি যানজটের রাস্তায় যাব না, এই যানজটকে বাইপাস করে এমন একটা রোডে যাব যেখানে বাকিরা যাচ্ছে না। এখন হয়তো আপনাকে ফলো করে পিছনে যানজট করে ফেলবে, পিছনে যানজট বাঁধানোর আগে আমাকে ফলো করে করে অনেকেই কোর্স বানাবে, অনেকে আমার কোর্সে এসে আমার মতো করে করে কোর্স নামাচ্ছে, আমি জানি। বাট যারা আমাকে ফলো করছে, আমার কন্টেন্ট ফলো করতেছে,
এতে লাভ আমার কি হইতেছে, অনেকে আমার কোর্সের নাম হুবহু কপি করে বসায় দিতেছে। লাভ যেটা হইতেছে সেটা হলো আমাকে আরো ধাক্কা দিয়ে একটা জায়গায় নিয়ে যাচ্ছে, তারা আমাকে ফলো করায়, অটোমেটিক আমি লিডার হয়ে যাচ্ছি। এবং আমার স্টুডেন্টরা যখন ওই সকল কোর্সে যাচ্ছে বলতে আপনার এই স্লাইডটা দেখলাম, এটা তো কপি করা হচ্ছে। তো দিস ইজ ব্লু ওশান, যে আপনি লিড করবেন মার্কেট, আপনি ডোমিনেট করবেন। এই ডোমিনেটটা যদি আপনি করতে পারেন তখন দেখবেন, অর্থাৎ আপনি মার্কেটে মি বেটার অথবা মি অনলি, নট মি টুতে। মি টুতে আমি বলবো এসএমই উদ্যোক্তাদের যাওয়াটা বোকামি। হয় আপনি মি বেটার, বেটার কেন, হয় সার্ভিসে বেটার, অথবা প্রোডাক্টটা ইউনিক, অথবা মি অনলি, এমন একটা জিনিস আনেন দেখবেন অনলি এটা দিয়ে। বাংলাদেশে এরকম মি অনলি দিয়ে কিন্তু অনেক মানুষ দেখবেন যে তার জায়গা থেকে সফল হয়েছে।